বাবা, আজ তো কলেজের প্রথম দিন, কারোর সাথে কোনো বেয়াদবি করবি না। আম্মু, যেখানে অন্যায় হবে সেখানে তো আমাকে কিছু বলতে না দিয়ে। ওই, কোনো কিছু করা লাগবে না, সোজা কলেজে যাবি আর সোজা বাসায় আসবি। আচ্ছা, দেখা যাবে বলে আমি কলেজে চলে আসলাম। ও সরি, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হলো না। আমি সিয়াম, মায়ের একমাত্র কলিজা। আমার বাসা কুষ্টিয়া। বড় আপু আছে, ও রাজশাহীতে পড়ে। আমারও বাইরে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু আম্মু আমাকে বাইরে ভর্তি করেনি। ইন্টারমিডিয়েটে বাইরে পড়েছিলাম। বাইরে থাকতে যদি কোনো রকম খারাপ কাজ বলতে অন্যায়ের প্রতিবাদ করতাম, যে যত বড়ই হোক না কেন। আর আব্বু আমাকে সবসময় সাপোর্ট করত। আমার আব্বু এই শহরের নামকরা পুলিশ কমিশনার রশিদ খান, কিন্তু আম্মু ভয় পেত। তার জন্যই আমাকে অনার্সে ভর্তি না করে বাসায় চলে আসতে বলে। আর এইখানে ডিগ্রিতে ভর্তি হয়েছি। আজ আমার কলেজের প্রথম দিন। যাক, অনেক পরিচয় দেওয়া হয়েছে, এখন সামনে কি হয় দেখতে থাকি। তারপরে আমি কলেজের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর কলেজে পৌঁছে গেলাম। কলেজেই ঢুকতেই পাশে থেকে মেয়েলি কণ্ঠে কে যেন ডাক দিল। এই ছেলে। জি, আমাকে বলছেন? তুই ছাড়া তো এখানে আর কেউ নেই। দেখে বুঝলাম এরা কলেজের সিনিয়র আপু। আর একটা মেয়ে সবার মাঝে বাইকের উপরে বসে আছে। শার্ট প্যান্ট হাতে, ব্রেসলেট, পায়ে জুতো, সবকিছু দিয়ে ছেলের মতো লাগছে। জি ভাইয়া, বলেন। ওই, আমাদের দেখে কি তোর ভাইয়া মনে হচ্ছে? তো আপনাদের দেখে কোন দিক দিয়ে মেয়ে মনে হচ্ছে? তোর সাহস তো কম নয়, আমার মুখে মুখে তর্ক করছিস। পাশে তাকিয়ে দেখলাম দুইটা ছেলে কান ধরে উঠবস করছে। ওই, তোমরা কোন বর্ষ? জি ভাইয়া, প্রথম বর্ষ। উঠে দাঁড়িয়ে থাকো, আর উঠবস করা লাগবে না। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া বলা লাগবে না, আমিও প্রথম বর্ষে। ওই, তোর তো সাহস কম নয়, তুই প্রথম বর্ষ হয়ে আমার সাথে এইভাবে কথা বলছিস? জানিস আমি কোন বর্ষ? না, আর জানার কোনো ইচ্ছাও নেই। উত্তর বাচ্চা, তোর সাহস তো কম নয়। বলার সাথে সাথে ঠাস করে পড়ে গেল। ও, সেটা আবার গালে না, ওই আপুর ঠোঁটে। ঠিক শুনেছেন, আমি ওনাকে চড় দেইনি, তাকে কিস করেছি। একে তো খারাপ কাজ করেছেন, তার উপরে আবার বাবা মাকে নিয়ে বাজে কথা বলছেন। আপনাদের মেয়ে বললে মেয়ে জাতিকে অপমান করা হবে, আর মেয়ে না হয়ে যদি ছেলে হতেন তাহলে এইখানে জবাব দিয়ে যেতাম। আমার এই ব্যবহার দেখে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। তুই আমাকে চিনিস না, তোকে আমি পরে দেখে নিব। পরে কেন, এখনই দেখে নিন। আর আমি সিয়াম, বাসা নাম্বার রোডে নাম্বার। আর কি বললেন, আমাকে পরে দেখে নিবেন? সেটা আপনাকে কষ্ট করার লাগবে না বলে ওই মেয়েটার হাতে ফোন ছিল। ফোন নিয়ে আমার একটা ছবি তুলে নিলাম আর আমার নাম্বার দিলাম। এই যে আমার ছবি আর আমার নাম্বার, যখন দরকার হবে তখনই আমার ছবিটা ভালো করে দেখে দিবেন আর ফোন দিবেন বলে ওইখান থেকে চলে আসলাম। ভাইয়া, আপনার তো অনেক সাহস, আপনি একদম উচিত জবাব দিয়েছেন। আবার ভাইয়া কেন? বললাম তো আমরা সেম ইয়ার। আমি রাসেল, আর ও হলো রকি। আমি সিয়াম। আচ্ছা, আজ থেকে আমরা ফ্রেন্ডস। ওকে ফ্রেন্ডস। আচ্ছা, ওই মেয়েটাকে? ওই মেয়েটা কলেজের সিনিয়র আপু, ওর বাবা এই কলেজের প্রিন্সিপাল, এবার শেষ বর্ষের ছাত্রী। ও আচ্ছা, চলো ক্লাসে যাই। বন্ধুর মাঝে নো তুমি, অনলি তুই। আচ্ছা চলো। তারপর আমরা ক্লাসরুমে চলে গেলাম। এইদিকে মিমি ও তার বান্ধবীরা। ওই ছেলেটার সাহস তো কম নয়, জুনিয়র হয়ে তোকে কিস করলো। ওই কুত্তার বাচ্চাকে পরে দেখে নিব, ও আমাকে চেনে। ওকে বোঝাবো আমি কি জিনিস। দেখ, এসব এখন বাদ দে আর ক্লাসে চল। রাখ তোর ক্লাস, মাথা পুরো আগুন হয়ে আছে। যা তাড়াতাড়ি সিগারেট নিয়ে আয়। মিমির বান্ধবী সিগারেট নিয়ে আসলো। এইদিকে আমি ক্লাসে সবার সাথে পরিচিত হলাম। রাসেল, রকি আর একটা মেয়ে বান্ধবী হলো, ওর নাম ফারহানা। ক্লাস শেষ করে বাইরে এসে বসে গল্প করছিলাম তাদের সাথে। তখন রাসেল বলে উঠল, দেখ বন্ধু, পিছনে মিমি আসছে। আমি পিছনে তাকিয়ে দেখলাম মিমি আপু আমাদের কাছেই আসছে। ও কাছে এসেই, ওই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে কিস করার? আমাকে কিছু বলতে দেওয়ার সুযোগ না দিয়েই ওর পিছন থেকে হকি স্টিক বের করে গায়ের সর্বশক্তি দিয়ে আমার মাথার উপরে বাড়ি দিল। সাথে সাথে আমার মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। রক্ত দেখে আমার মাথা গরম হয়ে গেল। আর কিছু না ভেবে সজোরে দিলাম এক চড়।
মিমি চরকে তাল সামলাতে না পেরে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেল। আমার মাথা দিয়ে এখনো রক্ত বের হয়ে যাচ্ছে। এরপর কি হলো আর মনে নেই। চোখ খুলে দেখলাম আমি হাসপাতালে, আর আমার পাশে রাসেল, রকি, ফারহানা বসে আছে। আমার জ্ঞান ফেরা দেখে রাসেল বলল, কি বন্ধু, এখন কেমন লাগছে? ভালো। বন্ধু, কিছু মনে করিস না? তোর আব্বু আম্মুর নাম্বার না থাকায় তাদের কাছে ফোন দিতে পারি নাই। না বলে ভালো করেছিস, আর আমাকে এইখানে আনার জন্য ধন্যবাদ। আরে ধন্যবাদ কেন, বন্ধু তো বন্ধুর বিপদে সাহায্য করবে, তাই না? আচ্ছা, মিমি আপুকে দেখলাম তখন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। পাশে তাকিয়ে দেখ, তাহলেই বুঝবি। ফারহানার কথা শুনে পাশে তাকিয়ে দেখলাম আমার পাশের বেডে শুয়ে আছে। গাছের সাথে অনেক জোরে বাড়ি লাগার কারণে তার অনেক রক্ত বের হয়, তাই তাকে রক্ত দেওয়া হচ্ছে। এখনো জ্ঞান ফিরে নাই। ও, অনেক জোরে চটটা পড়ে গিয়েছিল রে। আচ্ছা থাক এখন সেই সব কথা। তারপরে আমরা কথা বলছিলাম, তখন দেখলাম মিমি আপুর জ্ঞান ফিরল, আর আমাকে পাশের বেডে দেখে তার মাথা গরম হয়ে গেল। চিৎকার করতে লাগলো, আর তার হাত থেকে সুইটা খুলে ফেললো। তাতে আরো রক্ত বের হলো। ওই ছোট লোকের বাচ্চা এখানে কেন? আমি ওর সাথে এক রুমে থাকবো না বলে লাফালাফি করছে। এতে মিমির হাতের রক্ত পুরা বেডে বেঁধে গেল। আমি ওর এমন দৃশ্য দেখে আর শুয়ে থাকতে পারলাম না। উঠে এসে মিমিকে ঠাস করে চর মেরে বললাম, ওই মেয়ে, সমস্যা কি আপনার? নিজেকে কি বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া ভাবেন? ইগোটা কমাবেন, আর কোনো কথা বলবেন না, চুপ করে থাকবেন। যদি এইবার চিৎকার করতে শুনি তাহলে এই সুই চোখের মধ্যে ঢুকিয়ে দিব। আমার কথা শুনে মিমি আর কোনো কথা বলল না। নার্স সব কিছু ঠিক করে দিল। আমিও আর ওইখানে না থেকে চলে আসলাম। বাসায় ঢুকতেই, এতক্ষণ কোথায় ছিলে? আর বাবা, তোর কি হয়েছে? তোর মধ্যে ব্যান্ডেজ করা কেন? ওহ আম্মু, তুমি এত চিন্তা করো না তো, বেশি কিছু হয়নি, শুধু একটু কেটে গেছে। কিভাবে হলো? রাস্তা পার হতে গিয়ে সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে। মিথ্যা বললাম, কারণ যদি সত্যি ঘটনা খুলে বলি তাহলে কাল থেকে আম্মু আর আমাকে কলেজে যেতে দিবে না। দেখে শুনে পার হবি তো। আম্মু এসব বাদ দাও তো, আর আমাকে খেতে দাও, অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা, ফ্রেশ হয়ে নে। তারপরে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়লাম। মাথাটা একটু ব্যথা করছিল। শুয়ে থাকার কিছুক্ষণ পর ঘুম চলে আসলো। ঘুম ভাঙলো সকাল 8টায়। বাবা, এক ঘুমের সকাল। সকালে উঠে ফ্রেশ হয়ে কোন রকম নাস্তার টেবিলে গেলাম। ওই, আজ দেখে শুনে রাস্তা পার হবি। ওকে আম্মু। তারপরে নাস্তা শেষ করে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখলাম রাসেল, রকি বসে আছে। কিরে দোস্ত, কেমন আছিস? ভালো, তোরা? ভালো। কখন আসলি? এই তো একটু আগেই। ও আচ্ছা। তারপরে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, তখনই দেখলাম কে যেন পিছন থেকে ডাক দিল। তাকিয়ে দেখলাম মিমি আপু। মিমি আপু আমার কাছে এসেই আমাকে, আসলে আমি সত্যিই দুঃখিত, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। মিমি আপুর কথা শুনে আমি সহ আমার সব বন্ধুরা অবাক হয়ে গেল। কাল পর্যন্ত গুন্ডি বলে চিনতাম, আর আজ একদিনেই এত চেঞ্জ। ব্যাপার কি? কিছুই তো বুঝলাম না। অন্য কোনো ধান্দা করেছি নাকি? মনে মনে ভাবলাম। কি হলো, কথা বলছো না কেন? জি আপু, এসব মনে করে নিজেকে ছোট করবেন না। আর ভুল তো আমিও করেছি। না, তোমার থেকে আমিই বেশি করেছি। মিমি, মিমি বলে ডাকি, আপু বলতে কেমন লাগে? আচ্ছা আপু, এসব বাদ দিন এখন। আর তোমার নামটা যেন কি? জি আপু, আমার নাম সিয়াম। উফ, এত আপু আপু করছো কেন? আপনি আমার থেকে সিনিয়র তাই। তো কি হয়েছে, আজ থেকে আমার নাম ধরেই ডাকবে। কি বলছেন আপু এসব? আপনি তো আমার অনেক বড়। ওই, আমি বুড়ি হয়ে গেছি? না না, তাই নয়, আপনি দেখতে যথেষ্ট সুন্দরী। শোনো, আমি তোমার থেকে মাত্র 2 বছরের বড়, তাই আজ থেকে আমাকে নাম ধরেই ডাকবে। ওকে আপু। আবারও আপু? সরি মিমি। মনে থাকে জানো। আর তোমার বাবা কি করে? একটা ছোটখাটো ব্যবসা করে। মিথ্যা বললাম, আসলে আব্বু পাওয়ারে চলতে আমার ইচ্ছা করে না। আমি সাধারণভাবেই চলি, আর আমাকে দেখে কেউ বুঝতে পারবে না যে আমার আব্বু এই শহরের নামকরা কমিশনার। মিমির মুখের দিকে তাকিয়ে দেখলাম কেন একটু খুশি লাগলো ওর। যাক, তারপরে আরো কথা বলে বাসায় চলে আসলাম। এই ছিল মিমির আপু টুকু। মিমির সাথে পরিচয় হওয়া। মিমি দেখতে অনেক মায়াবী, লম্বা লম্বা চুল, ঠোঁটের নিচে একটা কালো তিল আছে। কলেজের যে কেউ দেখলে ক্রাশ খাবে, কিন্তু ওর এমন গুন্ডি আচরণ দেখে কেউ ভয়ে কিছু বলতে পারে না। সব সময় ছেলেদের মতো পোশাক পরে থাকে। যাক, তারপরে বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো ফোনের রিংটনে।
ওই শালা তাড়াতাড়ি চলে আয়, আজ ফাইনাল খেলা আছে। বলে ফোন কেটে দিল। আমিও উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মাঠের দিকে রওনা হলাম। ও আপনাদের তো বলাই হলো না, তখন ফোন দিয়েছিল আমার ছোটবেলার একমাত্র কলিজার বন্ধু রনি। আমরা ক্লাস 10 পর্যন্ত একসাথে পড়েছিলাম। 10 পাশ করে দুইজন আলাদা হয়ে যাই। যাক, এইসব না বলে গল্পে ফিরি। মাঠে পৌঁছে দেখলাম আমার সব বন্ধুরা বসে আছে। রনি, মুন্না, নীল, রিয়াজ, সাকিব, সবুজ, আরো অনেকেই। ওই তুই জানতি না আজকে ফাইনাল খেলা? জানতাম, ঘুমিয়ে পড়েছিলাম তাই। আচ্ছা, আমরা আগে ব্যাটিং পেয়েছি, তুই আগে যা। এইমাত্র আসলাম, তুই যা, আমি পরে নামছি। না, তুই আগে যা। আচ্ছা যাচ্ছি, তবে আউট হয়ে গেলে দোষ দিবি না কিন্তু। আচ্ছা যা। আসলে আমার ক্রিকেট খেলা ভালো লাগে না, কিন্তু ওদের জোরাজোরিতে খেলতে হয়। তারপরে আমি নামলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত খেললাম। 189 রান করলাম আমরা মোট। তারপরে ওরা ব্যাটিং করলো, অনেক কষ্ট জিতলাম। তারপরে খেলা শেষ করে বাসায় চলে গেলাম। বাসায় ফ্রেশ হতেই আব্বুর ফোন আসলো। আব্বু বলো। কোথায় আছিস বাবা? বাসায় আছি। ও, কোনো দরকার আছে আব্বু? আসতে হবে? আসলে ভালো হতো। এই তো চলে এসেছি আমি। তবে সাবধান, তোর আব্বু যেন বুঝতে না পারে। ওকে, তুমি চিন্তা করো না, বলে আমি ফোনটা রেখে দিলাম। কাপড় চেঞ্জ করে বাইরে যেতেই আম্মু বলে উঠলো, আর পরের বার যেন এত রাত না হয়। তারপরে আমি চলে আসলাম আব্বুর কাছে, পুলিশ স্টেশনে। আব্বু বলো। এইমাত্র একটি লোককে ছেড়ে দেওয়া হলো। এখানে তার সবকিছু দেওয়া আছে, তুই তাকে ফলো করে যাবি, আর কোথায় যায় কি করে এভরিথিং সবকিছু দেখবি। ওকে স্যার। স্যার? ডিউটির সময় স্যার। তারপরে আব্বুর কথা মতো ওই লোকটিকে ফলো করতে লাগলাম। আপনারা হয়তো আমার কথা কিছুই বুঝতে পারছেন না। আচ্ছা চলুন ভালোভাবে বুঝিয়ে বলি। আসলে আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি কোনো সিক্রেট কাজ করব, মানে গোয়েন্দা। কিন্তু আমার আম্মু ভয়ে আমাকে এর মধ্যে ঢুকতে দেয় না, তবে আব্বু সবসময় সাপোর্ট করে। 6 আগে এই গোয়েন্দা বিভাগের মধ্যে আসি, আর এই বিষয়ের জন্য বাইরে থেকে 2 বছর ট্রেনিং নেওয়া আছে। আপনারা হয়তো ভাবছেন এই 2 বছর সময় কখন পেলাম। আমি আগেই বলেছি, আমি 2 বছর বাইরে থেকে লেখাপড়া করে এসেছি। লেখাপড়ার পাশাপাশি এই ট্রেনিং শেষ করেছি। আমার উদ্দেশ্য ছিল এইটা, কিন্তু পড়াশোনাও লক্ষ্য ছিল, তাই দুইটাই করেছি। বিষয়টা শুধু আব্বুই জানে। যাক, এইসব কথা না বলে গল্পে ফিরি। তারপরে আমি সেই লোকটিকে ফলো করে যাচ্ছি। এইটা প্রথম নয়, এর আগেও কয়েকটা সিক্রেট কাজ করেছি। লোকটি একটা পুরনো বাড়ির মধ্যে ঢুকে গেল, আমিও ভিতরে গেলাম। বেশি দূরে না যেয়ে কি চলছে ভিতরে সেটা শোনার জন্য। বস, আমাকে পুলিশ কমিশনার ছেড়ে দিয়েছে। ও কিছু বুঝতে পারেনি তো? না, আমার ওপরে অনেক টর্চার করেছেন, তবুও বলি নাই। সাব্বাস। একটা কথা সব সময় মনে রাখবি, আমাদের লক্ষ্য পৌঁছাতেই হবে, না হলে আমাদের বস আমাদেরকে সবাইকে মেরে ফেলবে। ওর কথা শুনে বুঝলাম আরো বড় মাথা আছে। এরা সব চেনাপটি, এদের দিয়ে কিছু হবে না। তবে তাদের কি লক্ষ্য সেটা আগে জানতে হবে। তারপর আমি পিছন থেকে পিস্তলটা বের করে ওদের বসের মাথায় ঠেকিয়ে বললাম, তোরা যতই প্ল্যান করিস না কেন, তোরা কখনো সাকসেস হতে পারবি না। আজ আমাদের শেষ করবি, কাল আবার নতুন কেউ আসবে, আমাদের উদ্দেশ্য চলেই যাবে, এই দেশ শেষ হবেই। এটা দেখে মাথা গরম হয়ে গেল। ওর সামনে আরো 2 জন দাঁড়িয়ে ছিল। ওরা 2 জন যেই পালাতে গেল, তখনই আমি পিস্তলের ট্রিগার চেপে দিলাম। সাথে সাথে ওই 2 জন মাটিতে পড়ে গেল। ওদের দিকে মনোযোগ থাকাতে ওদের বস ওর পকেট থেকে পিস্তল বের করে একা একাই গুলি করলো। ও শিট, আজ প্ল্যান শেষ হয়ে গেল। এখন বুঝবো কি করে যে দেশে কি হতে চলেছে। তারপরে ওইখান থেকে চলে গেলাম থানায়। কি হয়েছে, খোঁজ পেয়েছো? জি না, তবে এইটা বুঝতে পেরেছি কিছুদিনের মধ্যেই দেশে অনেক বড় বিপদ হয়ে উঠবে। ও মাই গড, তবে এখন কি হবে? এত চিন্তা করা লাগবে না। এই কাজের দায়িত্ব যখন আমি নিয়েছি, তখন আমি শেষ করব। বেস্ট অফ লাক। আর তোমরা যা যা লাগবে সেগুলো নিতে পারো। আমার কিছু লাগবে না, তবে একটা কথা, আজ থেকে আমি আপনাকে স্যার বলেই ডাকবো। কেন? কারণ এখন একটা মিশন শুরু করতে যাচ্ছি, তাই চাই না আমাদের কি সম্পর্ক সেটা জানতে পারে। আর এসব বিষয়ে আম্মুকে কিছুই বলা যাবে না। ও আচ্ছা আচ্ছা। আমি আমার মতো কাজ চালিয়ে যাব। সেটা আপনারা হয়তো প্রথমে
আমাকে বুঝতে পারবেন না, তাই আগে বলে রাখছি, আমি যাই করি না কেন এই দেশকে রক্ষা করবই। মানে তোমার কথা বুঝলাম না, কি করতে চাইছো তুমি? সেটা না হয় পরেই বুঝতে পারবেন, আজ আসি বলে বাসায় চলে গেলাম। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা বেজে গেল। কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। কোথায় ছিলে এতক্ষণ? আসছে বলে এত সময় লাগে? না মানে আম্মু, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তাই রাত হয়ে গেছে, বুঝতে পারি নাই। ও আচ্ছা, ভেতরে যাও, আর পরের বার যেন এত রাত না হয়। জি আম্মু। তারপরে রুমে গেলাম। সত্যি আম্মুরা অনেক অদ্ভুত। ছেলের জন্য মায়ের মন সবসময় ব্যাকুল থাকে, ছেলের জন্য বাসায় ওয়েট করে থাকে। যদি ছেলের বাসায় আসতে রাত 1টাও বাজে, তাও বসে থাকবে ছেলে আসার জন্য। লাভ ইউ আম্মু। আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি, আর শুধু আমি না, পৃথিবীর সকলেই তার আম্মুকে ভালোবাসে। যাই হোক, তারপরে রুমে এসে ফ্রেশ হয়ে এসে পড়ার টেবিলে বসতেই হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। আসসালামু আলাইকুম। কে আপনি? আপনার হবু বউ। কি? না মানে আমি মিমি। ও মিমি আপু? ওই আবারও আপু? ও সরি আপু। আবারও? সরি। আচ্ছা এসব বাদ দাও, কি করো এখন? মাত্র বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে পড়তে বসেছিলাম। ও তাহলে তো তোমাকে বিরক্ত। আরে না না, বলেন। কি বলবো? ফোন দিয়েছেন কেন? এমনি। কেন ফোন দেওয়া যাবে না? সেটা না, আচ্ছা কি করছেন আপনি? আবার আপনি আপনি শুরু করলে। দেখেন আপনি আমার বড়, আপু বলতাম, কিন্তু নিষেধ করার জন্য বলি না। এবার তুমি করে বলতে বলবেন না প্লিজ, আপনি করে বলি। আচ্ছা বলো। কি বলবো? উফ, আগে কি কোনো মেয়ের সাথে কথা বলোনি? না তো। মিথ্যে বলছো কেন? মিথ্যা নয়, সত্যি। কি বলো, তোমার মতো এত রোমান্টিক মানুষ কারোর সাথে কথা বলে না? ওই আপনি কিভাবে জানলেন আমি রোমান্টিক? তোমার গল্প আগে অনেক পড়েছি, কিন্তু তোমাকে চিনতাম না। ও তো বলো। কি বলবো? কয়েকটা প্রশ্ন করো। কি হলো, তুমি কান্না করছো কেন? আমার সাথে কোনো মেয়ে কথা বলে না, আর কোনো মেয়ে যদি নক করে তখন ইনবক্সে ঢুকে দেখে। এই মেসেজটা ফরওয়ার্ড করেন, না করলে কালকের মধ্যে আপনার বউ মরে যাবে। মিমি হাসতে হাসতে খাটের উপরে লাফালাফি করতে লাগলো। ওই এত হাসছেন কেন? তোমার কথা শুনে। ও যা সত্যি সেটাই বললাম, তবে আপনাকে না। তাহলে কাকে? আমার কষ্টের কথা আমি পাঠক পাঠিকাদের কাছে তুলে ধরছি। যাই হোক। আচ্ছা ঘুমাবে কখন? রাত 2টা। এত রাত পর্যন্ত জেগে কি করবে? আমার তো আর বাবু শোনা নাই যে তার সাথে সারা রাত কথা বলবো। তাহলে এত রাত পর্যন্ত কি করবে? 11টা পর্যন্ত পারবো, তারপরে 2টা পর্যন্ত পার্সোনাল কাজ করব। কি এমন পার্সোনাল কাজ যে এত রাত পর্যন্ত জেগে থাকা লাগবে? বললে হাসবেন না তো? আজব তো, হাসবো কেন? না মানে আমার পার্সোনাল কাজ শুনে যদি হাসতে লাগেন। আচ্ছা হাসবো না, বলো। বলবো? বলো। আসলে আমি রাত 2টা পর্যন্ত মুভি দেখি। মানে রাতে কম্বলের নিচে রাত 2টা পর্যন্ত রোমান্টিক মুভি দেখি। আচ্ছা এই জন্যই তো ভাবি আপনি এত রোমান্টিক গল্প লিখেন কিভাবে। কিভাবে? এই যে তুমি রোমান্টিক মুভি দেখতে দেখতে তুমিই রোমান্টিক হয়ে গেছো। ও তাই? আচ্ছা পরবর্তী গল্প কষ্টের দিব। সেটা পরে দেখা যাবে। আর আজ থেকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, কেমন? পারবো না তো, অনেক কষ্টে এমন অভ্যাস গড়ে তুলেছি। ইস, আমার কি সুন্দর অভ্যাস গো। তারপরে মিমির সাথে আরো অনেক কথা বললাম। ফোন কেটে দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 1টা বেজে গেছে। এতক্ষণ কথা বললাম, জীবনের প্রথম কোনো মেয়ের সাথে এত কথা বললাম। এইটা শুধু গল্পেই, কারণ বাস্তবে আমার এক্স কালনাগিনীর সাথে কথা বলেছি। যাক, তারপরে ঘুমিয়ে গেলাম। পরের দিন সেটা না হয় কালকে জানা যাবে। ফোন কেটে দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 1টা বেজে গেছে। যাক, তারপরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম, কারণ কলেজে না গিয়ে ওই কাজ করলে আম্মু বুঝতে পারবে।
দুটাই একসাথে করা লাগবে। কলেজে গিয়ে দেখলাম রাসেল রকি বসে আছে। কিরে দোস্ত, কেমন আছিস? এই তো ভালো, তুই? ভালো। কিরে, তোর আবার কি হলো? এইভাবে মন খারাপ করে বসে কেন? ওই শালা তো রোমিও হয়ে গেছে। মানে? ফারহানাকে ভালোবাসে, কিন্তু ফারহানা অন্য একটা ছেলেকে ভালোবাসে। আরে কলেজে কি মেয়ের অভাব নাকি? একটা গেছে অন্যটার পিছনে যা। না দোস্ত, আমি ওকে অনেক ভালোবাসি। কিন্তু তোকে তো ও ভালোবাসে না। সেই জন্য তো তোকে বললাম, এখন তুই সাহায্য করবি, কিভাবে করবি সেটা জানি না। ওই, আমি সাহায্য করব মানে? তুই যা শুনেছিস সেটাই, কিভাবে করবি সেটা তোর ব্যাপার, কিন্তু ফারহানা যেন আমার হয়। আমি পারবো না। পারবি না তো? অবশ্যই না। আচ্ছা দেখ আমি কি করি। আচ্ছা দেখি কি করিস। তারপরে রকি সবাইকে উদ্দেশ্য করে বলল, একটা ছেলে কথা আপনাদের কাছে বলি। একটা ছেলে যে ডিগ্রি প্রথম বর্ষে পড়ে, আর একটা মেয়ে শেষ বর্ষে পড়ে। তাদের প্রথম ঝগড়া দিয়ে শুরু হয়, পরে কিসিং, কেয়ারিং, আর এখন তাদের মধ্যে প্রেম চলছে। জুনিয়র সিনিয়রের প্রেম চলছে। তাদের নাম শুনবেন না? রকির কথা শুনে বুঝতে পারলাম ওই শালা আমার কথাই বলছে, তাই ওকে কিছু বলতে না দিয়ে বসিয়ে দিলাম। ওই শালা চুপ। আগে তুই বল সাহায্য করবি। আচ্ছা আচ্ছা করব। ওকে বন্ধু। রাখ তোর বন্ধু। আচ্ছা বল কখন বলবি? কালকে। কেন আজ বলবি না? শালা তোর মতো রোমিং না যে কি বলবো সেটা এখনই বলতে পারবো। রাতে ভেবে কালকে বলবো। রাজি হলে ভালো, আর না হইলে যা। আচ্ছা আচ্ছা তাই হবে। তারপরে ক্লাসে গেলাম। বাইরে গেলাম, দোস্ত আর ক্লাস করব না, একটু কাজ আছে। ও আচ্ছা যা। আর আমার কথাটা মনে রাখিস। ভাই থাকবে। তারপরে চলে আসলাম। কলেজের গেটের সামনে যেতেই দেখলাম মিমি আপু দাঁড়িয়ে আছে। আমি তাকে না দেখার ভান করে পাশ দিয়ে বাইক নিয়ে চলে যেতে লাগলাম, কিন্তু সেটা আর ওর চোখে আড়াল হলো না, কারণ সে আমার জন্যই দাঁড়িয়ে আছে। ওই দাঁড়ো দাঁড়ো। জি বলেন। বলবো মানে, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি তোমার সাথে যাব বলে, আর তুমি আমাকে না নিয়ে চলে যাচ্ছ। কোথায় যাবেন? বাসায় যাব। নিয়ে যেতে পারি একটা শর্তে। কি শর্ত? আপনি এই পোশাক আর পরবেন না। কাল থেকে বোরখা হিজাব পরে কলেজে আসবেন। কেন? আমি এগুলো পরে আসলে তোমার কি? না মানে এইগুলো করে আসলে আপনাকে ভালো লাগে না। আচ্ছা সব বাদ দিয়ে চলো। তারপরে মিমি বাইকে উঠে একবারে আমার সাথে মিশে বসলো। আপু। ওই কি বললে? না মানে বলছিলাম আপনি পিছনে একটু এগিয়ে বসেন। কেন? না মানে আমার কেমন যেন লাগছে। নিজেকে কন্ট্রোল করতে পারবে না তার জন্য বলছো, তাই তো? থাক, আর এত অবাক হওয়া লাগবে না, চলো। তারপরে বাইক চালাতে লাগলাম। মিমি আস্তে আস্তে আমার আরো অনেক কাছে চলে আসলো। এত কাছে আসলো যে তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে। ইস, আমার সারা শরীর যেন কেঁপে উঠলো। একটা অনুভূতি কাজ করছিল, সেটা কাল পর্যন্ত আমার মাঝে ছিলই না। যাক, তারপরে আর বেশি চিন্তা করতে গেলে অ্যাক্সিডেন্ট করে ফেলবো। তারপরে মিমি আপুকে নামিয়ে দিয়ে এসে চললাম আমার উদ্দেশ্যে। কোথায় তুমি? আর কোনো কিছু খবর পেয়েছো? না ভাইয়া, তেমন কিছু পাইনি। এই কয়েকদিন কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি। আচ্ছা তুমি এখানে আসো বলে আমি ফোনটা কেটে দিলাম। ও হচ্ছে রাজ, ওর সাথে 2 বছর গোয়েন্দা বিভাগে একসাথে ট্রেনিং করেছিলাম। ওর থেকে আমি 1 বছরের বড়। যাক, তারপরে ওর বলা জায়গায় চলে আসলাম। বলো এবার, কেমন অদ্ভুত ব্যাপার দেখছো? ভাইয়া, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখলাম হাসপাতালে যে কোনো রোগী অপারেশন রুমে ঢুকলেই রোগী মারা যাচ্ছে বলে বোঝানো হচ্ছে, কিন্তু কাল একদিনই 25 জন মারা গিয়েছে। হোয়াট? আর ইউ শিওর? আচ্ছা শোনো, তুমি কাল থেকে ওই হাসপাতালটা ফলো রাখবে। কি হচ্ছে সেটা আগে জানতে হবে। জি ভাইয়া। তবে সাবধান, কেউ যেন বুঝতে না পারে যে তুমি তাদেরকে ফলো করেছো। ওকে ভাইয়া। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে গেলাম। বিকেলে বাইরে বের হলাম না। রাতে রুমে বসেছিলাম। বসে থাকতে ভালো লাগছিল না, তাই মিমির কাছে ফোন দিলাম। একবার রিং বাজতেই সাথে সাথে ধরে ফেললো। মনে হয় ও অপেক্ষায় করে আছে। এই যে মিস্টার, কি ব্যাপার?
আজ আপনি আমাকে ফোন দিলেন? না মানে একা একা বসে বোর হচ্ছিলাম, তাই ফোন দিলাম। আম্মুকে বোর দূর করার জিনিস এনে দিতে বললেই তো হয়। মানে? ইস, ছোট্ট বাবুটা আমার মানে বোঝে না। কি বলছেন এইসব? বলছি যে তোমার আম্মুকে বলো তোমার বিয়ে দিতে, তাহলে আর বোর হবে না। আমার মতো এত বাচ্চা শিশুকে কে মেয়ে দিবে? কি তুমি বাচ্চা? আজ বিয়ে দিলে কাল 11 ছেলের বাবা হয়ে যাবে। আমার এত এনার্জি নেই, এক রাতেই 11 ছেলের বাবা হয়ে যাব। হাসির কি হলো? কিছু না। তুমি জানো যে তুমি অনেক সুন্দর করে কথা বলতে পারো? কই সুন্দর করে কথা বলি? বলো তো, যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। যদি পড়তো তাহলে হুদাই আমাকে কষ্ট করে একা থাকা লাগতো না। জীবনেও তো কোনো মেয়ে নক করবে না, আর যদিও করে তাহলে কারো SMS ফরওয়ার্ড করবে। সামনে 2021 সাল আসছে, এখন তো পাগল করে দিবে। বলছি, কেউ নতুন বছরের শুভেচ্ছা জানাবেন না? বলতে যদি ইচ্ছাই থাকে তাহলে ভালোবাসি বলতে পারেন। যাক, আপনাদের সাথে না বকে গল্পে ফিরি। কই কেউ তো পড়ছে না। আশেপাশে ভালো করে খুঁজে নেবে, তাহলেই পাবে। ও ধন্যবাদ। মিমিকে রাগানোর জন্য বললাম। যদিও আমাকে পছন্দ করে তাহলে ও রেগে যাবে। এই যে আপনি এত সুন্দর একটা আইডিয়া দিলেন, তবে একটা মেয়ে আছে, আগে থেকে বোঝাতে হবে। ওই কোন মেয়ে? আমার এইখানেই পাশের বাসার মেয়ে। ও এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে, দেখতেও অনেক কিউট। কিউট না ছাই? আপনি তো আইডিয়া দিলেন। আমি বলেছি আশেপাশে মানে একেবারেই পাশে না, উফ একটু দূরে, যার সাথে তোমার পরিচয় আছে। ও এমন মেয়ে আছে তো? তাকেই বলো। ওর নাম ফারহানা, আমার সাথেই পড়ে। ওর বাসাও দূরে, আবার ভালো মিল আছে। দূর, ওর সাথেই কথা বল। বলে ফোন কেটে দিল। আমি জানি ও রাগ করে ফোন কেটে দিয়েছে, কাল কলেজে গিয়ে কথা হবে, তাই আর ফোন দিলাম না। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাব, তখনই ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলাম রাজ ফোন দিয়েছে। রাজ বলো। ভাইয়া, ওই হাসপাতালে একটা সিকিউরিটি গার্ড নেবে মর্গ দেখাশোনা করার জন্য। আপনি বললে আমি ওইখানে নিযুক্ত হতে চাই। তোমার সমস্যা হবে না তো? না ভাইয়া। আচ্ছা, হয়ে যাও, আর সব ইনফরমেশন গুলো আমাকে জানাবে। ওকে ভাইয়া। তারপরে ফোনটা কেটে দিলাম। রাতে শুয়ে শুয়ে মিমির কথা ভাবছিলাম। ও তখন রেগে ফোনটা কেটে দিল কেন? তাহলে কি মিমিও আমাকে পছন্দ করে? কিন্তু ও তো আমার 2 বছরের সিনিয়র। আমাদের সমাজ তো এইটা কখনোই মেনে নিবে না। আমিও এই কয়দিনে ওকে পছন্দ করে ফেলেছি, কিন্তু ওই একটাই ভয় আমার মনের মধ্যে চলছে। আচ্ছা, এইসব পরে ভাবা যাবেনি বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখলাম শালা রকি বসে আছে গেটের সামনে। এখন যে কি করি? কালকে ওকে বলেছিলাম যে আজ বলবো, কিন্তু কি বলবো? কাল রাতে মনে করেছিলাম মিমির কাছে থেকে জেনে নিব, কিন্তু সেও তো রাগ করে ফোনটা কেটে দিয়েছিল। কি যে করবো এখন? ওকে না দেখার ভান করে পাশ কেটে চলে যেতে লাগলাম। হঠাৎ পিছনে থেকে কে যেন আমার ঘাড়ে হাত দিল। কোথায় যাচ্ছ ভাইয়া? কালকের কথা মনে নেই? আরে রকি, তুই কখন আসলি? ভাই, তুই বাংলা সিনেমায় চান্স পেয়ে যাবি। মানে? এত সুন্দর অভিনয় তো শাকিব খানও করতে পারে না। শালা, আমাকে না দেখার বান করে চলে যাচ্ছ, তাই না? আরে না, তোকে দেখতে পাইনি। এই 5 ফুট গেটের সামনে 6 ফুট মানুষ দাঁড়িয়ে আছে, আর তুই কিনা বলছিস তাকে দেখতে পাচ্ছিস না? সত্যি বলছি ভাই। থাক এইসব কথা, বাদ দে। আর আজকে যেভাবেই হোক ফারহানাকে তুই রাজি করাবি। না মানে হয়েছে কি ভাই? ওই, তোর কোনো কথাই শুনতে চাই না। ওই তো ফারহানা আসছে, যা ওর কাছে বলে এক ধাক্কা দিয়ে ওকে পাঠিয়ে দিলাম। আরে সিয়াম, কেমন আছিস? ভালো, তুই? ভালো। এ কি, তোর হাত পা কাঁপছে কেন? কিছু বলবি নাকি? না মানে হ্যাঁ। আচ্ছা বল। ভালো বা আমাকে কিছু বলতে না দিয়ে? সরি দোস্ত, আমার বয়ফ্রেন্ড আছে। দূর, আমার কথা না শুনে আগে কথা আটকিয়ে দিলি। যা, তোকে শোনা লাগবে না বলে আমি চলে আসতে যাচ্ছিলাম, তখনই পিছন থেকে ফারহানা বলে উঠল, সরি। আচ্ছা বল এবার। তোকে যেদিন প্রথম দেখেছিল সেদিন থেকে একটা ছেলে তোকে অনেক ভালোবেসে ফেলেছে, কিন্তু ভয়ে বলতে পারিনি। কিন্তু যেদিন তোকে বলতে যাবে সেই দিন ও জানতে পেরেছে তোর বয়ফ্রেন্ড আছে।
সেদিন থেকে ও পাগলের মতো হয়ে গেছে। একটা অদ্ভুত ব্যাপার কি জানিস? কি? তোকে পছন্দ করার আগেই ও ওর আম্মুকে বলেছিল। ওর আম্মুই ওকে প্রপোজ করতে বলেছিল সেই দিন। ওর আম্মু তোকে পছন্দ করেছিল। এর মানে বুঝতে পারছিস? তুই কখনোই ঠকবি না ওই ছেলেকে ভালোবাসলে। ছেলেটি কে? সেটা জেনে কি করবি? তুই তো আর ওকে ভালোবাসিস না। তবে তুই খুব ভুল করলি। মনে করে রাখিস, তোর ভাগ্যটা তুই নষ্ট করবি। প্লিজ, ছেলেটির নাম কি বল? না, তবে রাতে যদি সেই পাগল ছেলেটার কথা ভাবতে থাকিস, তোর ঘুম হচ্ছে না, কাল কলেজে এসে বলবি। তাহলে আমি নাম বলবো। বলে ফারহানা কথা বলার সময় না দিয়ে চলে আসলাম। শুধু ফারহানা কেন, এমন কথা যে কোনো মেয়েকে বললে তার কথা 100% ভাববেই। তারপরে আমি রকির সামনে গেলাম। কিরে, ও রাজি হয়েছে? কিছুই বলি নাই। ধুর, জানি তোর দ্বারা কাজ হবে না। আরে শালা, ফোন খারাপ করা লাগবে না, একটু ওয়েট কর, তাহলে ওই এসে তোকেই প্রপোজ করবে। সত্যি দোস্ত? হুম। দোস্ত, একটা ব্যাপার বুঝলাম না। কি? তুই যখন ওর কাছে গেলি তখন থেকে একটা বোরকা পরা মেয়ে তোর দিকে তাকিয়েছিল, আর এখনো আছে। কো? ওই যে ওই পাশে। ও আচ্ছা। তারপরে আমি ওই মেয়ের সামনে গেলাম। ওই মেয়ে, কি সমস্যা? বলতে দেরি, ঠাস করে চড় দিতে দেরি নাই। মারলেন কেন? এবার কলেজ পুরো অবাক করে দিয়ে ওই মেয়েটা আমাকে কিস করতে লাগলো। পুরো কলেজের ছাত্রছাত্রী আমাদের এই সিনেমা দেখছে আর মজা নিচ্ছে। ওই মেয়েটা আমাকে এমন ভাবে ধরে আছে যে আমার একটু নড়াচড়া করার ক্ষমতা নেই। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, মেয়েটা হিজাব পরে আছে, তো আমাকে কিস করছে কোন দিক দিয়ে? শুধু ঠোঁট দুটো দেখা যাচ্ছে। 5 মিনিট পর ছাড়লো। ওই মেয়ে, কে আপনি? আর আপনার সাহস তো কম নয়। ওয়েট। বলে মেয়েটা হিজাবটা খুলে ফেললো। হিজাব খোলার সাথে সাথে অবাক হয়ে গেলাম, কারণ এটা মিমি আপু। আপু, আপনি? আবারও আপনি? সরি, কিন্তু এগুলো কি? কোনগুলো? কোনগুলো মানে? সবার সামনে আমাকে এইভাবে কিস করার মানে কি? আচ্ছা ওয়েট। হে অল স্টুডেন্টস, সকলের উদ্দেশ্যে বলছি, এইটা আমার বয়ফ্রেন্ড। মেয়েদের একটু বেশি বলছি, যদি কোনো মেয়ে আমার বয়ফ্রেন্ডের কাছে আসার চেষ্টা করে তাহলে তার কি হবে বুঝতেই পারছো। কি বলছেন এসব? যেটা সত্যি সেটাই বলেছি। আমার মনে তো লাড্ডু ফুটছে, কিন্তু মিমিকে বুঝতে দেওয়া যাবে না। সেটা কিভাবে সম্ভব? আপনি আমার থেকে 2 বছরের সিনিয়র। বিয়ে করার সময় ছেলের বয়স 35 আর মেয়ের বয়স হয় 15, তাদেরকেও নিষেধ করে না, তাহলে আমাদের মাত্র 2 বছরের কি যায় আসে? কিন্তু আমাকে কিছু বলতে না দিয়ে মিমি আবারও আমাকে কিস করতে লাগলো। আল্লাহ গো, কি হচ্ছে এটা? তোমার কোনো উত্তর লাগবে না, আমি যা বলবো সেটাই হবে। থাক, আমার তো ভালোই লাগছে। বলে মিমি হন হন করে হেঁটে চলে গেল। আম্মা, লিপস্টিক খেতে কেমন লাগলো? আরে পাগল, ওইটা লিপস্টিক নয়, ওইটা মিষ্টি। টেস্ট কেমন লাগলো? ওই শালা, তোকে কি সেটা বলতে হবে? আরে ভাই বল না। বেশি কথা না বলে বসে থাক, আর বেশি জানার আগ্রহ থাকলে ফারহানার কাছে যা। যাবো, সময় হলে আমিও যাব, আর তোর সামনে দেখিয়েও দিব। আচ্ছা, দেখা যাবেনি। রাসেল কো, কলেজে আসবে না? না, ওর নানির বাসায় বেড়াতে গিয়েছে। শালা বেড়াতে গেছে, অথচ আমাকে বলে যায়নি। আগে আয়, পরে মজা বোঝাবো। আচ্ছা, ক্লাসে চল। তারপরে ক্লাসে চলে আসলাম। ক্লাস শেষ করে বাইরে বসেছিলাম, তখন আমার কাছে মিমি আসলো। ওই, তোমার ক্লাস আছে? আছে একটা। কেন? রাখো ক্লাস, চলো। কোথায়? বেড়াতে যাব। কিন্তু আমার তো ক্লাস আছে। চলো তো। আমার হাত ধরে টেনে বাইকের সামনে নিয়ে গেল। তারপরে আর কি, কোনো কথা না বাড়িয়ে বাইক চালাতে লাগলাম। কিন্তু কালকের থেকে আজ আমার অনেক কাছে এসে আমাকে জড়িয়ে ধরে আছে। আজ যেন কেমন কেমন লাগছে। একটু দূরে থাকেন প্লিজ। কেন, কষ্ট হচ্ছে বুঝি? মনে করেন সেটাই। আচ্ছা চলো তো, কিছুক্ষণ পর সব কষ্ট পুষিয়ে দিব। মানে? উফ, এত মানে মানে করছো কেন? আগে চলো। কোথায় যাব? যেদিক দিয়ে যেতে বলবো সেদিক দিয়েই যেতে থাকবে। জি। তারপরে মিমির কথা মতো যেতে লাগলাম। কিছুক্ষণ যাওয়ার পর, এ কি, এটা তো সিনেমা হল। এইখানেই তো রোম্যান্স হবে। মানে? এত মানে মানে করে লাগবে না, ক্যাবলা কান্ত। আগে ভেতরে চলো, তারপরে সব বুঝিয়ে দিচ্ছি। তারপরে মিমির কথা মতো সিনেমা হলে ঢুকলাম।
মিমি টিকিট কেটে এক কর্নারে দুজনে বসলাম। আমি বসতেই মিমি আমার কোলের উপরে বসে পড়ল। এ কি, আপনি আমার উপরে বসছেন কেন? পাশে তো সিট আছেই। আচ্ছা তো কি হয়েছে, আমি তোমার কাছে আসবো। তাহলে একটা টিকিট কিনতেন, তাহলে 1টা টাকা বেঁচে যেত। ওই চুপ, কোনো কথা হবে না, চুপচাপ বসে থাকো। মিমির কথা মতো চুপচাপ বসে থাকলাম। কিছুক্ষণ পর হঠাৎ মিমি আমাকে কিস করতে লাগলো। কি হচ্ছে আমার সাথে? রিমি 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, ওই তুমি কি গাধা? গাদা হব কেন? সেটাই তো মনে হচ্ছে। কেন? আচ্ছা, এক হাতে কি কখনো তালি বাজে? না। আমাদেরও তাই হয়েছে। মানে সেটা পাশে তাকালেই বুঝবে। মিমির কথা মতো আমার পাশে তাকিয়ে দেখলাম একটা ছেলে একটা মেয়েকে কিস করছে। ওরা তো কিসিং করছে। সেটা তো করছে, কিন্তু ওদের মতো আমাদের কোনটা মিল নেই দেখো তো। আমি ভালোভাবে দেখে বললাম, কই, সবই তো ঠিক আছে। এই জন্যই তো তোমাকে গাধা বলি। এবার আচ্ছা দেখো, ওরা একে অপরকে রেসপন্স করছে, আর কিসিং এ এটাই আসল। একজন আরেকজনকে রেসপন্স না করলে সেই কিসিং এর মজা হয় না। আচ্ছা, আপনি এত কিছু জানলেন কিভাবে? টিভিতে দেখে শিখেছি। ও এইবার শুরু করবে, আর আমি যেভাবে যেভাবে করব তুমিও আমার সাথে সেভাবে সাড়া দিয়ে যাবে। আচ্ছা। আচ্ছা বলতে দেরি, মিমির অ্যাটাক করতে দেরি নাই। মিমি আমার ঠোঁট চুষতে লাগলো, আমিও মিমির সাথে রেসপন্স দিতে লাগলাম। এইভাবে অনেকক্ষণ চললো। মিমি এখনো আমার কোলের উপরে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কিস করেই যাচ্ছে। এইভাবেই চলতেই যাচ্ছে। আমারও অনেক 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 ভালো লাগছে। এমন মজা জীবনে কখনো পাইনি। জীবনে প্রথম কিস মিমির সাথেই, আবার সেটা যদি হয় সিনিয়র আপুর সাথে, উফ, মজাই আলাদা। আমাকে বেশি কষ্ট করা লাগবে না, কারণ সিনিয়ররা বুঝে কখন কি করতে হয়। যাক, তারপরে এইভাবে আরো 1 ঘন্টা চলার পর এখন বন্ধ হয়ে গেল। কেমন লাগলো বাবু? পুরাই রসেধারি। আরো লাগবে নাকি? মন্দ হয় না, তবে এইবার হবে আমার স্টাইলে বলে আমি মিমির গাল ধরে শুরু করে দিলাম ফিল্ম স্টাইলে। এইভাবে আরো 1 ঘন্টা চললো। ছেড়ে দেওয়ার পর, ওয়াও, তুমিও তো সেই পারো। পাগলি, আমি একজন রাইটার। তাই তো। সরি, আমি আপনাকে পাগলি বলে ফেলেছি। আরে পাগল, আমি তো তোমার পাগলি, আর আজকে আমাকে পাগলি বলেই ডাকবে। ওকে, 2 ঘন্টার মুভি, আমরা 2 ঘন্টা কিসিং এই শেষ করে দিলাম। অনেক ভালো, তাই না? খুব ভালো। তারপরে সিনেমা শেষ হয়ে গেল। আমরা তো আর সিনেমা দেখি নাই। সিনেমা হল থেকে বের হয়ে মিমিকে নিয়ে চলে আসলাম। তারপরে তাকে বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে আবার বাইরে চলে আসলাম। বাইরে বলতে রাজের কাছে। ও আমাকে ফোন দিয়েছিল, তাই এখন আমি ওর কাছে যাচ্ছি। কিছুক্ষণ পর রাজের কাছে পৌঁছে গেলাম। রাজ বলো। সরি ভাইয়া, এখানে কিছুদিন ধরে বড় ধরনের কিছু চলছে, কিন্তু আজ পর্যন্ত কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কি শিওর যে এই হাসপাতালে কোনো সমস্যা চলছে? অনেক বড় ধরনের কিছু চলছে, কিন্তু কি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, সমস্যা নেই, আর কিছুদিন দেখো। আচ্ছা ভাইয়া। ওকে। তারপরে চলে আসলাম। বাসায় পৌঁছতে বেশ রাত হয়ে গেল। বাসায় গিয়ে দেখলাম আব্বু আম্মু বসে আছে। কোথায় ছিলে এতক্ষণ? একটু কাজ ছিল। কি কাজ শুনি? আসলে ওই তো লেখাপড়ার পাশাপাশি আউটসোর্সিং এর কাজ চলছে। তাই তোমাকে ভয়ে বলতে পারি না। এই কথা? ভয়ের কি আছে? এমনি আম্মু। কিন্তু তোর তো ল্যাপটপ নেই। আম্মু, আব্বুকে ল্যাপটপ কিনে দিতে বলেছি, কিন্তু আব্বু দিচ্ছে না। কেন দিচ্ছে না? জানি না। ওই, সিয়ামকে ল্যাপটপ কিনে দিচ্ছ না কেন? না মানে। কোনো মানে নয়, কাল যেন কিনে দেয়া হয়। আচ্ছা। আমি তো মনে মনে সেই খুশি, এতদিন পর ইচ্ছা পূরণ হচ্ছে। সুযোগের সদ্ব্যবহার করে নিলি। কি বললে? কাউকে কিছু না তো। আব্বু আমার আম্মুকে দেখে সেইরকম ভয় পায়। থ্যাঙ্কস আম্মু। তারপরে রুমে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে কম্বলের মধ্যে ঢুকে মুভি দেখছিলাম। রাত 1টা ছুঁই ছুঁই।
হঠাৎ ফোনটা বেজে উঠল। দেখলাম মিমি ফোন করেছে। এই রে, এখন যদি ফোন ধরে বলি আমি মুভি দেখছি, তাহলে আমাকে শেষ করে দিবে। প্রথমবার ফোন ধরলাম না, পরের বার ফোন ধরলাম। বলেন। কি করছিলে তুমি? ঘুমাচ্ছিলাম তো। মিথ্যে বলবে না, সত্যি করে বলো। না মানে হয়েছে কি। থাক, আর বলা লাগবে না। এক্ষুনি চলে আসো আমার বাসায়, ঘুম হচ্ছে না আমার। মাথা ঠিক আছে আপনার? এখন রাত 1টা বাজে, তার উপর শীতের রাত। এত কিছু জানি না, এক্ষুনি আসবে সেটাই জানি। বলে ফোন কেটে দিল। এইদিকে আমি পড়লাম মহাবিপদে। এত রাতে ঠান্ডার সময় বাইরে যাব কি করে? কিন্তু না গেলেও তো হবে না। উঠে ফ্রেশ হয়ে বের হয়ে আসলাম। ওর বাসা থেকে আমার বাসা বেশি দূরে ছিল না, তাই বেশি একটা সময়ও লাগলো না। ওর বাসায় পৌঁছালাম, কিন্তু ওর বাসা তো 2 তলা। এখন বুঝবো কি করে ওর রুম কোনটা? উপরের রুমে দেখলাম লাইট জ্বলছে, ভাবলাম ওইটাই ওর রুম। যেই ভাবা সেই কাজ, অনেক কষ্টে পাইপ বেয়ে উপরে উঠলাম। আমার আইডিয়াই ঠিক ছিল, ওইটাই মিমির রুম। দরজা খোলাই ছিল, তাই ভিতরে গিয়ে দেখলাম মিমি ঘুমিয়ে আছে। ওর মাথার পাশে বসলাম। মিমিকে ঘুমন্ত অবস্থায় দেখতে জেনে ঠিক জান্নাতি হুরের মতন লাগছে। ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। হঠাৎ তার ঠোঁটের দিকে বদ নজর চলে গেল। কন্ট্রোল সিয়াম, কন্ট্রোল। ওইটা তো সিনিয়র আপু। আরে ধুর, ওর কথা বাদ দে। ও তো তোকে ভালোবাসে, তাহলে তোর সমস্যা কোথায়? আর ভালোবাসা কখনো বয়স মানে না। সারা নিজে এখন কনফিউজড হয়ে গেলাম। ধুর, যা হয় পরে দেখা যাবে বলেই মিমির ঠোঁট চুষতে শুরু করে দিলাম। এইদিকে মিমি আমার ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে উঠল আর মিটমিটে হাসতে লাগলো। তার মানে ও এতক্ষণ ঘুমের অভিনয় করেছিল। ও আমার সাথে রেসপন্স দিতে লাগলো। থাক না, অভিনয় করলে কি, ভালোই তো লাগছে। যাক, তারপরে এইভাবে কিছু সময় চলার পরে ছেড়ে দিলাম। কি হলো, ছেড়ে দিলে কেন? ঠান্ডা লাগছে আমার। ও এই ব্যাপার। বলে মিমি আমাকে কম্বলের মধ্যে নিয়ে ও আমার বুকের উপর চেপে বসে, আবারও ঠোঁট মিলিয়ে দিল। উফ, এত মজা লাগছে যে বলে বোঝাতে পারবো না। এইভাবে আরো কিছু সময় চললো। হঠাৎ আজানের ধ্বনি কানে আসলো। হঠাৎ মানে ভোর হয়ে গেছে, তাই ওই ছাড়েন তাড়াতাড়ি। কেন? কেন মানে আজান দিচ্ছে, শুনতে পাচ্ছেন না? তো কি হয়েছে? কিছু হয়নি, তবে অনেক কিছু হতে পারে এখন। কিছুই হবে না, শুধু বিয়ে দিয়ে দিবে। পাগল নাকি? এখন আপনাকে বিয়ে করতে যাব কোন দুঃখে? ওই কি বললি, আমাকে বিয়ে করবি না? আরে আমি সেটা বলি নাই। তাহলে কি বলছো? বলছি এখন বিয়ে করব না, পরে বিয়ে করব, কিন্তু এখন আপনাকেই ভালোবাসবো। সত্যি তো? সত্যি। আচ্ছা যাও। বলে মিমি আমার কপালে একটা কিস করে জড়িয়ে ধরলো। যাক, তারপরে আবার চুপি চুপি নিচে নেমে আসলাম। যাক বাবা, বাঁচলাম। যে ভয় পাচ্ছিলাম, কিন্তু এই কথাটা আমি ভুল ভেবেছিলাম। পিছনে তাকিয়ে দেখলাম জিনিস, হাতে জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে। মানে দারোয়ান তো নয়, যেন উগান্ডায় থেকে আসা নিগ্রো। তার উপরে হাতে থাকা চকচকে তেল দিয়ে মালিশ করা লাঠি। বুঝতেই পারছি আজ কপালে শনি আছে। আসসালামু আলাইকুম চাচা। চাচার নাম কি? চাচার বাসা কোথায়? এসব কথা বাদ দিয়ে বলো, উপরে কি চলছিল? কোন উপরে চাচা? ওই যে 2 তলায়। বলে চাচা হাত দিয়ে দেখালো। এইদিকে আমি ফুরুত, আমার দিকে তাকিয়ে দেখে আমি দৌড় দিয়েছি। চাচা দেখতে দেখতে আমি কুয়াশার মধ্যে হারিয়ে গেছি। এই দৌড়ে বাসার সামনে এসে ঠাস করে বসে পড়লাম। এমন দৌড় বাবার জন্মেও দেই নাই। বসে আছি, পিছনে থেকে বলে উঠলো, এত ভোরে কোথায় গিয়েছিলে? এই রে, মামা যদি আম্মুকে বলে দেয় তাহলে আমি শেষ। জগিং করতে গিয়েছিলাম মামা। কিন্তু দরজা তো বন্ধ আছে, আপনি কিভাবে গেলেন? আর আপনাকেও তো দেখলাম না। যেই দিক দিয়ে যাই না কেন সেটা তোমাকে জানা লাগবে না। তুমি তাড়াতাড়ি গেট খুলে দাও। আমি কিছুটা রেগে বললাম। এইভাবে না বললে মামা সারাদিন এমন প্রশ্ন করেই যাবে। তারপরে মামা খুলে দিল, আর আমিও চুপি চুপি রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে আম্মু এসে, কলেজে যাবি না? আম্মু একটু পরে উঠছি, তুমি যাও এখন। মাত্র তো আসলাম। কি বললি?
মাত্র আসলি মানে? কোথায় ছিলি তাহলে? না না আম্মু, আমি তো বললাম সাধারণত ঘুম হয়নি, এইমাত্র ঘুমালাম তাই। তো সারা রাত কি করেছিস? গরমে ঘুম হয়নি। শীতের সময় গরম? না মানে ঠান্ডার জন্য। ও আচ্ছা, ওর তাড়াতাড়ি 9টা বেজে গেছে। বলে আম্মু চলে গেল। তারপরে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গিয়ে দেখলাম আব্বু বসে আছে। গুড মর্নিং। গুড মর্নিং। ওদিকে কত দূর হলো? মোটামুটি হয়েছে, আর কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। কি হয়ে যাবে? না মানে সিয়ামের আউটসেটিং এর কাজ। সিয়াম, তোমার আব্বু তোমাকে ল্যাপটপ কিনে দিয়েছে? না আম্মু। কি গো, কি কথা ছিল? না মানে এই তো এখনই কিনে নিব। চলো বাবা। ওকে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর আব্বু শোরুমে চলে গেলাম। তারপরে ওইখানে থেকে ল্যাপটপ কিনে নিয়ে আমি কলেজে, আর আব্বু পুলিশ স্টেশনে চলে গেল। কলেজে এসে দেখলাম সবাই চলে এসেছে। আমাকে দেখে রকি দৌড় দিয়ে আমার কাছে এসে বলল, ভাই আজ কিন্তু বলাই লাগবে। কি বলবো? ওই কথা। তোকে বলেছি না বেশি ব্যস্ত হবি না। ওই তোকে ভালোবাসার কথা বলবে। সেটা কি আমাকে বুড়ো হওয়ার পরে বলবে? না, অপেক্ষা কর, হয়ে যাবে। আচ্ছা। তারপর দেখলাম ফারহানা আমাদের সামনে আসলো। ওই সিয়াম, এদিকে আয়। বল। রাতে ওই ছেলের কথা ভেবে সারা রাত ঘুম হয়নি। সারা রাত ওর কথা চিন্তা করেছি। প্লিজ ওই ছেলেটার নাম বল না। আচ্ছা, এর মানে কি জানিস? কি? তুই অজান্তেই ওই ছেলের প্রতি দুর্বল হয়ে পড়েছিস। কাল পর্যন্ত ওর সাথে কথাই বলতিস না, আর আজ ওর নাম শোনার জন্য কেমন পাগল হয়ে গেছিস। কিন্তু আমার তো বয়ফ্রেন্ড আছে, তার জন্য তো আমার মন কখনো এত ব্যাকুল হয়নি। এটাই রিয়েল ভালোবাসার চিহ্ন। আচ্ছা এইসব বাদ দে, ওই ছেলেটার নাম কি সেটা বল। সেটা তো বলা যাবে না। কেন? তুই আগে ভেবে দেখ তোর মন কি চাচ্ছে, তারপরে আমি ওকে তোর সামনে নিয়ে আসবো। এইসব ভাবার সময় নেই, আগে আমাকে ওকে দেখা লাগবে। আচ্ছা, আমি ওর নাম্বার ছাড়া কিছু দিতে পারবো না। যদি লাগে তাহলে বল, দিয়ে দিচ্ছি। আচ্ছা দে। তারপর আমি ফারহানাকে নাম্বার দিয়ে চলে আসলাম। কিরে তুই নাম বললি না কেন? আগে বলেছি বেশি ব্যস্ত হবি না, অপেক্ষার জিনিস মিষ্টি হয়। ওকে। আমরা গল্প করছিলাম, তখনই দেখলাম মিমি আমাদের দিকে তাকাচ্ছে। দোস্ত দেখ, সিনিয়র ভাবি আসছে। মানে? তোর সিনিয়র আপু থুকু গার্লফ্রেন্ড আসছে। দেখ, ফাজলামো না করে বসে থাক। এদিকে মিমি আমাদের কাছে এসে বলল, হাই সিয়াম, হ্যালো। তোমাদের মাঝে কি বসতে পারি? শিওর ভাবি। ওই চুপ। মিমি কিছু বলল না, শুধু মিটমিটে হাসি দিল। তো তোমরা সবাই কেমন আছো? জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। ও, তো তোমরা কি গল্প করছিলে? আসলেই আমাকে না বলতে দিয়ে রকি বলল, আসলে আমাদের গল্প তো আপনাকে বলা যাবে না। কেন? সিয়াম, ওই গল্পটা তো বলা যাবে না, তাই না? কি বলছিস? কোন গল্প? ওই যে ওই গল্প। কি গল্প আমাকে বলো। আসলে ও ফারহানাকে ভালোবাসে, আর ও ভাবছে আজ তাকে প্রপোজ করবে। কি বললে? আপু, ফারহানা আমাদের বান্ধবী, আর ফারহানা সিয়ামকেও পছন্দ করে। ওই কি বলছিস এসব? যেটা সত্যি সেটাই বলেছি, তুই কিছু মনে করিস না বন্ধু। মিমি আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আল্লাহ গো, কি হবে এখন কিছুই বুঝছি না। রকি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। শালা তোর মজা পরে বোঝাবো, আগে ঝড় সামনে নেই। আমার সাথে একটু আসো তো। কোথায়? ওইদিকে একটু কাজ আছে। কি কাজ? এখানেই বলবি না? আগে আসো, পরে বলছি। বলে মিমি আগে চলে গেল। শালা তোর মজা পরে বোঝাবো। তোর যদি প্রেমে বাস না দেয়, আমার নাম সিয়াম না। এমন বলিস না দোস্ত। ওকে আর কিছু বলতে না দিয়ে মিমির পিছনে পিছনে যেতে লাগলাম। মিমি হেঁটেই যাচ্ছে। আল্লাহ জানে এখন কি হতে চলেছে। তারপরে দেখলাম মিমি একটা রুমে ঢুকে পড়লো। আমার দরজার সামনে দাঁড়িয়ে আছি। কি হলো, ভেতরে আসছো না কেন? না মানে কেউ দেখলে তো সমস্যা হবে। কলেজ আমার বাবার, আমি সেটা বোঝাবো। আচ্ছা আসছি। আমার খেল খতম হয়ে আসছে, বুঝতেই পারছি। আমি ভিতরে ঢুকতেই মিমি দরজা বন্ধ করে দিল। কি ব্যাপার?
আপনি দরজা বন্ধ করে দিলেন কেন? আজ এই রুমে একজনের খুন হবে। আমি তোতলাতে তোতলাতে বললাম, মানে? মানে আপনাকে খুন করে জেলে যাব। কিন্তু কেন? আমি বাদে অন্য মেয়ের সাথে টাঙ্কি মারা, তাই না? দেখাচ্ছি মজা। বিশ্বাস করেন, ও আমার শুধু বন্ধু, এর থেকে বেশি কিছু না। শুধু বন্ধু, তাই না? তাহলে ও ওই কথা কেন বলল? আপনাকে রাগানোর জন্য বলেছে। থাক, আমি নিজের চোখে দেখেছি। তোমাকে আর কিছু বলা লাগবে না। না মানে? ওই চুপ, কোনো কথা হবে না। মিমির কথা শুনে আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এর শাস্তি আজ পেতেই হবে। সরি। চুপ, কোনো কথা বলবে না। আর কিছু বললাম না। তারপরে অবাক করে মিমি আমাকে ঠাস করে কিস করতে লাগলো। আমি তো পুরাই অবাক, কি করছে মিমি? 5 মিনিট পর ছেড়ে দিল। কেমন সারপ্রাইজ দিলাম বাবু? মানে? মানে আগে ভয় পরে মিষ্টি। আমি জানি তুমি কেমন, তাই কারোর কাছে থেকে তোমার বর্ণনা নেওয়া লাগবে না। তোমার প্রতি আমার অনেক বিশ্বাস আছে। এর জন্য এত কিছু? তাই বলে এইভাবে রাগ দেখাবে? আসলে তুমি ভয় করলে তোমাকে কেমন লাগে দেখার জন্য এমন করলাম। তো কেমন দেখলেন? একদম কিউটের টিপ্পার মতো লাগলো। আমি তো ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম। এখন তো পুষিয়ে দিলাম। পুষেনি। কেন? আচ্ছা দেখাচ্ছি, বলে মিমিকে কোলে তুলে নিয়ে বেঞ্চের উপর বসিয়ে দিয়ে এক টানে আমার বুকের কাছে এনে 2 হাত দিয়ে মিমির 2 গাল ধরে ইংলিশ রোমান্টিক মুভির মতো কিসিং করতে লাগলাম। মিমি তো আমার এমন কাণ্ড দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর এই সিনিয়র গার্লফ্রেন্ড আমার অবাক পরে হয়েন এখন আমার সাথে রেসপন্স দিতে থাকেন। তারপরে আমি আবারও আমার ঠোঁট দিয়ে মিমির ঠোঁট চেপে ধরলাম। এইবার মিমিও আমাকে রেসপন্স দিয়েই যাচ্ছে, আর তার 2 হাত দিয়ে আমার মাথার চুল টেনে ধরে আমার ঠোঁট চুষেই খাচ্ছে। উফ, কি একটা মোমেন্ট তা বলে বোঝাতে পারবো না। মিমি এইবার আমাকে বেঞ্চের উপরে শুইয়ে দিয়ে আমার উপরে শুয়ে পড়ল। আমরা জায়গা চেঞ্জ করছি, কিন্তু কেউ কারো ঠোঁটের উপর থেকে ঠোঁট নামাচ্ছি না। জীবনেই প্রথম এমন রোমান্টিক কিসিং, তাও যদি হয় সিনিয়র অভিজ্ঞ আপুর সাথে। অভিজ্ঞ বলতে দেখে শিখাকে বোঝানো হয়েছে, আমাকে বেশি কষ্ট করা লাগছেই না, সেই বোঝা যাচ্ছে। জুনিয়র মেয়ের সাথে প্রেম করলে হয়তো এমন রোমান্টিক সিন বুঝতেই পারতাম না। যাক, এইভাবে আরো 3-4 ঘন্টা চললো, শুধু মজাই মজা। কিন্তু সেই মজা বেশিক্ষণ থাকলো না। হঠাৎ করেই বাইরে থেকে কে যেন দরজা ধাক্কাতে লাগলো। আমি মিমিকে ছেড়ে বললাম, এখন কি হবে? যা হবার তাই হবে। সব দোষ কিন্তু আপনার, আপনার জন্যই এমন হয়েছে। ওহ, কিসকি শুধু আমি একাই খেলাম? না, তবে এইখানে না আসলে ভালো হয়তো। ও, এখন তো সব দোষ তো আমারই হবে না? দেখেন, এইভাবে আমাকে ঝাড়ি দিবেন না কিন্তু। কেন? দিলে কি হবে? তাহলে আমি কান্না করতে লাগবো। বলে কি এই ছেলে? এত বড় একটা ছেলে, সে নাকি ঝাড়ি খেয়ে কান্না করে দেয়? আর আমি কি আপনার মতো বুড়ি নাকি? আমি তো ছোট একটা বাচ্চা। ইস, আসছে আমার বাচ্চা ছেলে। ওই, আমি কি বুড়ি নাকি? না মানে, আপনি তো আমার থেকে অনেক বড়। কত হবো তাও? 100 বছর? কি বলেন এসব? যা সত্যি সেটাই তো বলেছি। আচ্ছা, এসব কথা বাদ দিয়ে আগে দেখি বাইরে কে আছে। তুমি গিয়ে দরজাটা খুলে দাও। আমি যাব কেন? দরজা আপনি বন্ধ করেছেন, আপনি যাবেন। তুমি যাবে না? আমি চিৎকার দিব। চিৎকার দিবেন কেন? বলবো তুমি আমাকে জোর করে এই রুমে নিয়ে এসছো। কি এত বড় মিথ্যা কথা? সেটা আমি আর তুমি জানি, বাইরের কেউ তো জানে না। আমি আর কিছু না বলে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখলাম আমার হারামিগুলো দাঁড়িয়ে আছে, রকি, রাসেল, বাপ্পি আর ফারহান। সরি দোস্ত, আমার জন্য তোকে অনেক মার খাওয়া লাগলো। তখন আমি মজা করে বলেছিলাম। আরে কি শুরু করলি তোরা? থাক, আর মিথ্যা বলা লাগবে না। তুমি রুমে ঢুকে সব লিপস্টিক খেয়ে এখন মিথ্যা বলছো। তোমরা আসার সময় পেলে না? দেখছোই তো ভেতরে রোম্যান্স চলছে। সরি আপু, আমরা বুঝতে পারি নাই। ইটস ওকে। চল দোস্ত, ক্লাসে যেতে হবে। ওই দাঁড়া দাঁড়া, আগে তোর ঠোঁটের নিচে থেকে লিপস্টিকটা মুছে ফেল। তারপরে ফ্রেশ হয়ে ক্লাসে চলে গেলাম। মিমিও তার ক্লাসে চলে গেল। এইদিকে ক্লাসের মধ্যে রকি বলল, কিরে ভাই, কি হলো এটা? কোনটা? মিমি আপুকে পান দিলাম তোকে বাঁশ দেওয়ার জন্য।
কিন্তু সেটা তো হলোই না, উল্টো তুই মিষ্টি মুখ করলি। সবার কপালে সব জিনিস থাকে না, যেমন তোর কপালে ফারহানা নেই, আর যদিও থাকে তাহলে সেটার বাস আমি দিব। দোস্ত এভাবে বলিস না, তাহলে আমি মরেই যাব। শালা, তখন আমাকে বাস দেওয়ার সময় এ কথা মনে ছিল না? সরি দোস্ত, আমি তো মজা করছিলাম। ওই মজাই আজ থেকে তোর সাজা। দোস্ত এই কথা বলিস না। দেখ শালা, এখন কেমন লাগে? আমার বুকের বাম পাশে চিনচিন করছে। কথা বলছিলাম, তখন রুমে স্যার ঢুকলো। তারপরে ক্লাস শেষ করে বাইরে আসলাম। বাইরে বের হতেই রাজের ফোন আসলো। রাজ বলো। ভাইয়া ইমার্জেন্সি হাসপাতালে আসেন। কেন, কি হয়েছে? আগে আসেন, পরে বলছি। আচ্ছা আসছি। তারপরে ফোনটা কেটে দিয়ে যেই বাইক নিয়ে আসতে যাব, তার আগেই মিমি আমার বাইক চেপে ধরলো। ওই, আমাকে রেখে কোথায় যাচ্ছ? ইমার্জেন্সি কাজ আছে, তাই যাচ্ছি। আমাকে ছাড়া আর কি এমার্জেন্সি কাজ আছে? আমিও যাব তোমার সাথে। জানি ও আর আমাকে একা যেতে দিবে না, আবার নিয়ে গেলেও সিক্রেট থাকবে না। আপনি থাকেন, আমি পরে নিয়ে যাচ্ছি। না। বলে মিমি আমার বাইকে উঠে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে রাখলো। আর কিছু না বলে আমরা হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে গিয়ে দেখলাম রাজ বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার সামনে আসলো। ভাইয়া ভিতরে চলেন। কে এটা? আপনি আমার সাথে আসুন। বলে মিমিকে নিয়ে ভিতরে গেলাম। ভিতরে রোগীদের আসনে বসিয়ে দিয়ে বললাম, এইখানে চুপচাপ বসে থাকবেন, কোথাও যাবেন না। মিমি ব্যাগ থেকে ফোনটা বের করে টিপতে লাগলো, আর আমিও রাজের সাথে ভিতরে চলে গেলাম। কোথায় যাচ্ছি আমরা? মর্গের রুমে। তারপরে ওইখানে গিয়ে রাজ বলল, এই যে দেখেন। তারপরে মর্গে যা দেখলাম তা দেখে অবাক হয়ে গেলাম, কারণ ওইখানে সব লাশ আছে, আর লাশের সাদা কাপড়ের উপর দিয়ে রক্তে ভরে আছে। সব লাশের কাপড়ে রক্ত কেন? এটাই তো রহস্য। মানে? মনে হচ্ছে রোগীকে অপারেশন রুমে ঢুকিয়ে রোগীর পেটের মধ্য দিয়ে দামি জিনিসগুলো বের করে নিচ্ছে। সেইগুলো কি কি? সেগুলো কি সেটা আমি এখনো বুঝতে পারি নাই, কিন্তু আন্দাজ করে বলতে পারছি যে রোগীর দামি কিছুই নেওয়া হচ্ছে। আচ্ছা, তোমাকে একটা কাজ করা লাগবে। কি কাজ ভাইয়া? আজ এই মর্গের পাহারা তোমাকেই নিতে হবে, যেভাবেই হোক। কিন্তু কেন ভাইয়া? আমি আজ রাতে আসব, আর মৃত্যু রোগীদের সাথে কি হচ্ছে সেটা দেখা লাগবে। আচ্ছা, যেভাবেই হোক আজ রাতে আমি নাইট ডিউটি করব। আচ্ছা। তারপরে ওইখান থেকে চলে আসলাম। বাইরে এসে দেখি মিমি ওইখানে নেই। আমি তো ভয় পেয়ে গেলাম। তারপরে খুঁজতে খুঁজতে মিমিকে দেখলাম এক ডাক্তারের চেম্বারে বসে আছে। ডাক্তারটি মধ্যবয়সী। আমি রুমে ঢুকে মিমিকে বললাম, আপনি এখানে কি করছেন? আপনাকে আমি সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি। আমি ফুপার সাথে গল্প করছিলাম। ফুপা মানে? এইটা আমার ফুপা, ডাক্তার রহমান। ও, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তখন এত তাড়াতাড়ি ওখান থেকে আসলে কেন? তুমি তো কিছুই বললে না। না, আসলে এখানে আমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে, তাই এসেছি। মিথ্যা বললাম। ও আচ্ছা। তোমার বন্ধুর এখন কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শোনো, দরকার হলে আমাকে বলবে। জি। তারপরে ওইখান থেকে চলে আসলাম। আপনি কি এখন ফ্রি আছেন? জি বলেন। তাহলে আমাকে নিয়ে আজ পুরা কুষ্টিয়া শহর ঘুরে বেড়াতে হবে। আচ্ছা, কোথায় যাবেন বলেন? এসবের থেকে ভালো জায়গা, আশেপাশে কেউ থাকবে না, যেখানে তুমি আর আমি থাকবো। আচ্ছা চলেন। তারপরে মিমিকে নিয়ে আমাদের ঐতিহ্য স্থান পুরনো বাংলোর সামনে নিয়ে গেলাম। এটা কোন জায়গা? আর এই বাংলোর সামনে আসলে কেন? আপনি তো বললেন। তাই বলে এখানে? ওই, তোমার মাথায় খারাপ কিছু ঢুকে নাই তো? ছি ছি, কি বলছেন এসব? আপনি তো বললেন এমন জায়গায় যেখানে কেউ থাকবে না। আচ্ছা ভালো, তো এখানে এমন কি আছে যে এইখানে আসলাম? শুধু পুরনো ইট আর আসবাবপত্র ভাঙচুর পড়ে আছে। এই দেখার জন্য এখানে নিয়ে আসলে? না, ভিতরে ঐতিহাসিক কিছু আছে, সেগুলো দেখানোর জন্য। কি সেটা? সেটা ভিতরে গেলেই বুঝতে পারবেন। ওই ওই, হাসবে না কিন্তু। আচ্ছা। তারপরে আমি আর মিমি ভিতরে গেলাম। উদ্দেশ্য, আজ পুরনো বাংলোতে রোম্যান্স হবে। তবে আপনারা চুপ, মিমি যেন জানতে না পারে। তারপরে মিমিকে নিয়ে ভিতরে গেলাম। আর ভিতরে অন্ধকার থাকার জন্য কিছু দেখা যাচ্ছিল না, তাই ফোনের ফ্ল্যাশ লাইট বের করে যেতে লাগলাম। মিমি আগে আগে আর আমি পিছনে পিছনে।
ওই আমার কিন্তু ভয় লাগছে। সে কি, আপনি আমার থেকে বড় হয়ে ভয় পাচ্ছেন? ভয় কি ছোট দেখে হয় নাকি? জানি না তো। ভালো। তারপর আমি হাঁটতে লাগলাম। হঠাৎ করে জোরে কিছু উড়ে যাওয়ার শব্দ শুনে মিমি পিছন ফিরে আমার দিকে এক লাফ দিয়ে আমার কোলে উঠে পড়লো। আরে আরে, কি করছেন? কোল থেকে নামেন। না, আমার ভয় করছে। আমি তোমার কোলে থাকি প্লিজ। না, আমি আপনার মতো মোটুকে কোলে নিতে পারবো না। কি বললে? আমি মোটু? যা, তোর কোলে উঠবো না। বলে মিমি নেমে সামনে হাঁটতে লাগলো। রাগ করেছে? ওয়েট, জানো রাগ দেখাচ্ছি। বলে লাইটটা অফ করে দিয়ে মিমি অনেকখানি দূরে চলে গেলাম। এইদিকে মিমি লাইট অফ করা দেখে ভয় শেষ। অন্ধকারে পিছনে হাতিয়ে আমাকে পেল না। মিমি আমাকে ডাকতে লাগলো। আমি কোনো জবাব দিচ্ছি না। মিমি এবার ভয় কাঁদতে লাগলো। মিমির কাঁদার আওয়াজ শুনে তাড়াতাড়ি লাইটটা জ্বালিয়ে দেই। মিমি আমাকে দেখে আমার দিকে দৌড়ে চলে আসে আর শক্ত করে আমাকে জড়িয়ে ধরে। মিমি এখনো কান্না করেই যাচ্ছে। আরে পাগলি, কান্না করছো কেন? আমি এই প্রথম মিমিকে তুমি করে বললাম। মিমি কোনো কথা বলছে না। কি হলো, কথা বলছো না কেন? জানো তোমাকে এইখানে কেন এনেছি? কেন? তোমার সাথে রোম্যান্স করার জন্য। আমার কথা শুনে মিমি আমার দিকে তাকালো। আমি এইবার আর কিছু না বলে মিমিকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। মিমি আমাকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। আমি কিস করে যাচ্ছি। বেশিক্ষণ পরে মিমিও আমার সাথে রেসপন্স দিতে লাগলো। আমি পিছনে, মিমি আগে। আমরা কিস করতে করতে এগোতে লাগলাম। হঠাৎ কিসের সাথে পা বেঁধে পড়ে গেলাম। মিমি নিচে আর আমি ওপরে, কিন্তু অদ্ভুত বিষয় আমাদের কারো লাগলো না। তাই আমি ফোনটা বের করে লাইট জ্বালিয়ে যা দেখলাম তা দেখে আমি আর মিমি পুরাই অবাক। কারণ আমরা যেখানে পড়েছিলাম সেটা ছিল ফ্রম, এক বিশাল বড় ফ্রম। কি এটা? মনে হচ্ছে এর নিচে কিছু আছে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখছি। না না না, যদি খারাপ কিছু থাকে? আরে পাগলি, তুমি দাঁড়িয়ে থাকো, আমি দেখছি। তবে সাবধান। তারপর আমার ফোনটা মিমির হাতে দিয়ে ফর্মটা উঠিয়ে দেখলাম অনেকগুলো কার্টুনের প্যাকেট। কি এইগুলো? আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। বলে প্যাকেট খুলে দেখলাম। এতগুলো ওষুধ এখানে কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। আমার ভীষণ ভয় লাগছে, চলো এখান থেকে। দাঁড়াও, আচ্ছা এই ওষুধ যদি সরকারি হতো তাহলে এইখানে থাকতো না, আবার যদিও ভালো হতো তাহলে এইখানে থাকতো না। আমার মনে হচ্ছে এই ওষুধ ব্ল্যাক ওষুধ, আর এই ওষুধ মানুষের ভালোর জন্য নয়। সিয়াম চলো প্লিজ, আর এখানে থাকা যাবে না। মিমি আমাকে পিছনে থেকে ভয়ে আমার শার্ট ধরে আছে। আমি বুঝলাম মিমি ভয় পাচ্ছে, তাই আর ওখানে না দাঁড়িয়ে চলে আসলাম। আর আসার সময় ওষুধের একটা বক্স নিয়ে আসলাম। মিমিকে তার বাসায় নিয়ে গেলাম। কোথায় যাবে এখন? এই বক্সটা নিয়ে আমার ছোট কাকুর কাছে যাব। যেখানেই যাও ভালোভাবে যাবে। জি ম্যাডাম। ওই শোনো। মিমি আমার কপালে একটা কিস করে দৌড়ে তার বাড়ির মধ্যে চলে গেল। কি সাহস হে বাবা, ওর বাসার সামনে ও আমাকে কিস করছে। কিন্তু এমন সাহস ওই বাংলোর মধ্যে কই ছিলি? তারপরে আমি হাসতে হাসতে ওইখানে থেকে চলে আসলাম কাকুর হাসপাতালে। দিয়ে দেখলাম কাকু তার রুমে বসে আছে। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম, তুমি এখন কিছু বলবে নাকি? জি কাকু, একটা ওষুধ দেখানোর জন্য এসেছি। মানে? এই যে। তারপর আমি ওষুধের বক্সটা কাকুর হাতে দিলাম। কাকু কিছুক্ষণ ওষুধের বক্সটা ভালো করে দেখে বলল, ওহ মাই গড, এই ওষুধ তুমি কোথায় পেলে? কেন কাকু, কি হয়েছে? আগে বলো, এই ওষুধ কোথায় পেয়েছো? একটা বাংলোর মধ্যে। তারপরে কাকুকে সব খুলে বললাম। এটা কি বিষাক্ত ওষুধ সেটা তুমি জানো? না, কি এই ওষুধ? এটা সাধারণত অপারেশনের সময় ব্যবহার করে। রোগী যখন অজ্ঞান থাকে তখন এই ওষুধটা রোগীর শরীরে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। শরীরে গেলে কি হয়? যে রোগী শরীরে দেওয়া হয় সেই রোগীর সাথে সাথে ওইখানেই মারা যায়। কিন্তু এটা করে তাদের লাভ কি? তাদের অনেক লাভ আছে। রোগীর কিডনি, কলিজা, হৃৎপিণ্ড, চোখ আরও অনেক কিছু পাওয়ার জন্য। মানে? মনে হচ্ছে ওই ওষুধ দেওয়ার পর রোগী মারা যায়, কিন্তু রোগীর এইসব জিনিসগুলো এক সপ্তাহ ঠিক থাকে। হোয়াট? কি বলছেন কাকু এইসব? যা সত্যি তাই বলছি। আমি অবাক হয়ে গেলাম। তার মানে অপারেশন রুম থেকে বের হয়ে রোগীর পরিবারকে বলে
রোগী মারা গেছে আর রোগীকে নিয়ে মর্গে চলে যায়। এমনি হবে হয়তো। তার মানে আমি শিওর এটা কোনো হাসপাতালে হচ্ছে। তুমি কিভাবে জানলে? তারপরে কাকুকে সব খুলে বললাম। তাহলে আমাদের এখনই আইনের কাছে সাপোর্ট লাগবে। কিন্তু এখনো দেরি আছে। মানে আমি দেখতে চাচ্ছি এদের লিঙ্ক কত বড়। আচ্ছা, যাই করবে সাবধানে। আর একটা কথা, যত তাড়াতাড়ি সম্ভব শুরু করো, না হলে সাধারণ মানুষ ওইখানে গেলে শুধু মরতেই থাকবে। জি কাকু। তো মিস্টার সিআইডি সিয়াম, আমাদের বাসায় আর যাওয়া হয় না কেন? আসলে কাকু অনেক ব্যস্ত থাকি তো তাই। তোমার কাকি তোমাকে যেতে বলেছে? আচ্ছা, একদিন সময় করে যাব। আচ্ছা। তারপরে ওইখান থেকে চলে আসলাম আব্বুর কাছে, মানে পুলিশ স্টেশনে। আব্বুর রুমে ঢুকে দেখলাম আব্বু নেই। থুক্কু, এখন আব্বু বলা যাবে না। তারপরে হাবিলদার চাচাকে জিজ্ঞাসা করলাম স্যার কোথায়। হাবিলদার চাচা বলল স্যার ভিতরে আছে। তাই আমিও ভিতরে গিয়ে দেখলাম একটা ছেলেকে উড়ুধুরু পিটাচ্ছে। স্যার ওনাকে এভাবে মারছেন কেন? তারপরে স্যার যা বলল তা শুনে পুরাই অবাক হয়ে গেলাম। কি হয়েছে স্যার? ওনার কাছে একটা ডোজ পেয়েছি। কি ডোজ? এটা এমন এক ভাইরাস যেটার যদি মুক্ত জায়গা বা পানির মধ্যে দেওয়া যায় তাহলে এই মারাত্মক ভয়াবহ বিষ পান করলে বা নিঃশ্বাসের সাথে মিশে গেলে মানুষ সাথে সাথেই মারা যাবে। কি হচ্ছে এইসব? কিছুই তো বুঝছি না। আমিও একটা ওষুধ পেয়েছি। কি বলছো? কি ওষুধ? তারপরে আমি সব খুলে বললাম। যা করার তাড়াতাড়ি করতে হবে। এইভাবে চললে কিছুদিনের মধ্যে সারা দেশের মানুষ ধ্বংস হয়ে যাবে, আর বেঁচে থাকবে না, কেউ বেঁচে থাকবে না। আর ডাক্তারদের কিংবা আইনের প্রতি কারো বিশ্বাসও থাকবে না। জি, যত তাড়াতাড়ি সম্ভব আমি দেখছি। ওকে স্যার। তারপরে স্যার চলে গেল। এইদিকে আমি ওই লোকটির সামনে গেলাম। লোকটি আমার থেকে বড়, আব্বুর বয়সী, তাই আঙ্কেল বলেই ডাকলাম। আঙ্কেল, আপনি সত্যি করে বলেন তো এই ভাইরাস কোথায় পেয়েছেন? জানি না। দেখেন, আপনি এই দেশের নাগরিক, আমরাও এই দেশের নাগরিক, আর আপনি আমি কেউ চাই না যে আমাদের দেশের ক্ষতি হোক। কিন্তু আমি এখন চাই। কিন্তু কেন? এই দেশের নাগরিক হওয়ার জন্য আজ আমি নিঃস্ব হয়ে গেছি। কিভাবে? আজ থেকে 10 বছর আগের কথা। আমি বাংলাদেশের নামকরা সায়েন্টিস্ট ছিলাম। আমার কাজ ছিল শুধুমাত্র মানুষের ভালো করা, আর মানুষ কিভাবে কি করলে তাদের কল্যাণ হবে সেটা নিয়ে পড়ে থাকা। একদিন কৃষকের কথা ভেবে তাদের কথা চিন্তা করে অনেক কষ্টে প্রায় 2 মাস ধরে একটা বীজ তৈরি করেছিলাম, যেন কোনো কৃষকদের এত কষ্টের ফসল যেন বিফলে না যায়। সেই বীজের সাথে একটা অ্যান্টিডোজও বানিয়েছিলাম। সেটা ছিল মানুষের কাছে ভাইরাসের মতো, কিন্তু সেটা বীজের জন্য উপযুক্ত ছিল। কিন্তু একদিন হঠাৎ কি থেকে যেন কি হয়ে গেল, কিছুই বুঝলাম না। আমি বাসা থেকে ল্যাবে গিয়ে দেখলাম সবকিছু এলোমেলো হয়ে আছে, সবকিছু ভেঙে পড়ে আছে। কিন্তু তার থেকে বেশি অবাক হলাম, আমার ফর্মুলা একটাও নেই। তখন টিভিতে দেখলাম আমার তৈরি বীজের ফর্মুলা দিয়ে আমার ছোট্ট কালের বন্ধু স্বীকৃতি পেয়ে গেল। আর ফর্মুলা দ্বিতীয়টা আমি তৈরি করেছি, আর সেটা মানুষের খারাপের জন্য করেছে। এটা বলার কারণে আমাকে পুলিশে ধরে নিয়ে গেল। সেদিন আমি অনেক বলেছিলাম পুলিশ কমিশনারকে, কিন্তু সে আমার কথা শোনেনি, বরং তিনিও আমার বন্ধুর সাথে মিলেছিল। তখন থেকে আমি প্রতিজ্ঞা করি যে আমি আর কারোর ভালোর জন্য কিচ্ছু করব না। এমন কিছু করব যেটার জন্য এই দেশের সবার ক্ষতি হয়। আচ্ছা, মানলাম আপনারা সাথে অন্যায় করা হয়েছে, আর এই ভাইরাসে যদি আপনারও কোনো ক্ষতি হয়? আমার কিছু হইবে না, কারণ আমার কাছে এর ইন্ট্রোডোজ আছে। আমরা তো এখন চাইলে আবার আমাদের দেশটাকে রক্ষা করতে পারি। সেটা কি করে করব? করেও কি আমার আগের দিনগুলো ফিরে আনতে পারবো? না, তবে সরকার থেকে পুরস্কারের ব্যবস্থা করে দিব। সত্যি? কিন্তু আমার এই ফর্মুলার দ্বিতীয়টা নিয়ে নেয় আমার ওই বন্ধু। তাহলে এখন কি হবে? আমার কাছে ইন্ট্রোডোজ আছে, সেটা দিয়ে আমি সবকিছু ঠিক করতে পারবো। তাহলে এখনই চলেন। তারপরে চলে গেলাম তার সেই বন্ধুর কাছে, আর তাকে পেয়েও গেলাম। ওই লোকটিকে দেখার সাথে সাথে আমার সাথে আসা লোকটি ওর কাছে দৌড়ে গিয়ে একটা ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দিল। এই বছরের রাগ তার জন্য। কিন্তু ওনাকে কিছু করতে দিলে হবে না, যা করার আমাকেই করতে হবে। আমি ওনার সামনে গিয়ে বললাম, আপনি এই দেশের মানুষ হয়ে এত জঘন্য কাজ কিভাবে করতে পারলেন? দেশ দেশ দিয়ে কি করব? আজ রাতে আমরা এই দেশ ছেড়ে চলে যাব। লজ্জা করে না এই দেশের নাগরিক হয়ে এই কথা বলতে? নাগরিক হয়ে কি করব? এই দেশের বিনিময়ে পেয়েছি কোটি কোটি টাকা।
এতদিন শুধু স্বপ্নই দেখে গেছেন, আজ বুঝবেন এই দেশে সচেতন নাগরিক কি করতে পারে। তুই একটা পিচ্চি পোলা হয়ে আমাদের কি করবি? দেশ রক্ষা করতে ছোট বড় দেখা লাগে না, দেশের প্রতি মায়া, মমতা, ভালোবাসা আর দায়িত্ব থাকলেই হয়। এইসব দিয়ে তুই কিছুই করতে পারবি না। বলেই ওই লোকটা পিস্তল বের করে আমাদের দিকে গুলি মারলো। আমি বসে পড়াতে আমার কিছুই হয়নি, কিন্তু আমার পিছনে আমার সাথে আসা সেই লোকটির হাতে গুলি লাগে আর সে ওইখানে বসে পড়ে। এটা দেখে আমার মাথা চরম পর্যায়ে চলে গেল। আমিও পেছন থেকে পিস্তলটা বের করে ওর পায়ে গুলি করলাম। ওর পায়ে গুলি লাগতেই ও চিৎকার করে বসে পড়ল। আমি ওই লোকটির কাছে দৌড়ে গিয়ে টেনে একটা চড় দিলাম। যতই আমার বড় হোক, কিন্তু আইনের কাছে অপরাধী সমান। যাই হোক, তারপরে তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দিলাম আর বাইরে করা সিকিউরিটি দিয়ে রাখলাম। এইদিকে রাত হয়ে গেল। রাত 11টার পরে হাসপাতালে একটু নির্জন হয়ে গেল। সেই সুযোগে আমি হাসপাতালের ভিতরে গিয়ে রাজকে সাথে নিয়ে মর্গে গেলাম। মর্গের সামনে আসতে, রাজ তুমি এইখানে দাঁড়িয়ে থাকো, আমি ভিতরে গিয়ে দেখে আসছি। ওকে ভাইয়া। আর কেউ আসলে আমাকে আগে বলে দিবে। জি ভাইয়া, আপনি যান। তারপরে আমি ভিতরে চলে গেলাম। ভিতরে লাইট বের করে একটা লাশের শরীরের চাদর খুলে দেখলাম। তার সারা বুকে সেলাই করা আর সারা শরীরে রক্ত বেঁধে আছে। আর চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখও নেই। এইটা দেখে কি করবো সেটা বুঝতে পারছি না। ওইখানে আর না থেকে বাইরে চলে আসলাম। কি হয়েছে ভাইয়া, এখন কি করবেন? আর বসে থাকা যাবে না, অনেক হয়েছে আর নয়। তুমি এখনই এইখানে গিয়ে এইগুলো নিয়ে পাশের হাসপাতালে নিয়ে আসো। জি ভাইয়া। তারপরে রাত চলে গেল আর আমিও পাশের হাসপাতালে চলে গেলাম। ওনাদের কাছে কেবিনে ঢুকে দেখলাম পরে ধরা লোকটি বসে বসে আপেল খাচ্ছে। আমাকে দেখে বলল, আরে ছোট বাবা, তোমাকে তো খুঁজছি। ইস, এখানে ভর্তি করে আমাকে খুব ভালো করেছো। লোকটি হাসতে হাসতে বলল। এইটা দেখে আমার মাথা পুরো আগুন হয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখলাম কিছু নেই। তখন আমার পিছনে থাকা পিস্তলটা বের করে পিস্তলের উল্টা পিঠ দিয়ে তার মাথার উপর বসিয়ে দিলাম। ওর মাথা বাড়ি দেওয়ার সাথে সাথে ওর মাথা ফেটে রক্ত বের হচ্ছে। এর মধ্যেই রুমের মধ্যে নার্স ঢুকলো। এ কি করছেন? রোগীর সমস্যা হবে তো। কিছু হবে না। কে আপনি? বলে যে চিৎকার করতে যাবে তার আগে আমি বললাম, ওই চুপ, একটা শব্দ করলে এটা দিয়ে মাথার খুলি উড়িয়ে দিব। পিস্তলটা ওই নার্সের মাথায় ধরে বললাম। পিস্তল দেখে নার্সের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, বরং ভয় কাঁপতে লাগলো। এবার আমি ওই লোকটিকে বললাম, এবার বল তোর সাথে থাকা পার্টনারের নাম। মরে গেলেও বলবো না। তোকে তো বলাই লাগবে। আর তোর সাথে যে থাকে সে যে পাশের হাসপাতালের কোনো ডাক্তার, এটা ভালো করে জেনে গেছি। শুধু জানিস পাশের হাসপাতালের কেউ, কিন্তু কে সেটা তো জানিস না। লোকটির হাসা দেখে আবার মাথা গরম হয়ে গেল। একে দেশে নাগরিক হয়ে এসব করে বেড়াচ্ছে, আবার মানুষের জীবন নিয়ে খেলছে। নার্সের হাতে দেখলাম অপারেশন প্লেট। ওর ভিতর থেকে কেঁচো আর ইঞ্জেকশন নিয়ে ইঞ্জেকশনটা ওর হাতের মধ্যে ঢুকিয়ে দিলাম আর কেঁচোটা ওর গালের মধ্যে ঢুকিয়ে দিলাম। সাথে সাথে তার গাল ফুটো হয়ে কেঁচো বেরোতে চলে গেল। লোকটি গোংরাতে লাগলো। এটা দেখে নার্স ঠাস করে ওইখানেই পড়ে গেল। এবার বল বলে আবারও একটা কেঁচো হাতে নিলাম। বলছি বলে ওই লোকটি সব খুলে বলল। আমি শুনে ওইখানে আর না থেকে আব্বুকে ফোন দিয়ে বললাম এই হাসপাতালে আসতে, বলে আমি চলে গেলাম। এইদিকে হাসপাতালে গিয়ে ওই ডাক্তারের কেবিনে গেলাম। আরে শ্যাম, তুমি কেমন আছো? আমি কোনো কথা বললাম না। পাশে একটা কাঠের চেয়ারে পড়েছিল, ওইটা তুলে মাথার উপরে একবারই বাড়ি দেওয়ার সাথে সাথে উনি জ্ঞান হারিয়ে ফেলেন। রুমের ভিতরে শব্দ শুনে বাইরে থেকে সিকিউরিটি গার্ড ভিতরে আসলো। ওই কে আপনি? ওই কোনো কথা হবে না, বেশি কথা বললে সবাইকে এইখানে শুয়ে রাখবো। আমি পিস্তল বের করে বললাম। আমার পিস্তল দেখে সবাই পিছনে সরে গেল। কিছুক্ষণের মধ্যে আব্বু চলে আসলো। আব্বুকে সব খুলে বললাম। তারপরে ওনাকে নিয়ে গেল। আমার ভালো না লাগার কারণে আমি বাসায় চলে আসলাম। এইদিকে রাতে কিছুতেই ঘুম আসছে না। মিমির বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাত তখন 12টা বাজে। আমি মিমির বাসার সামনে গিয়ে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল। আরে সিয়াম বাবা যে এত রাতে? আসলে মিমির আব্বু আর আমার আব্বু ছোটকালের বন্ধু, আর তারা অনেক আগে থেকে আমাদের বিয়ে ঠিক করে রেখেছিল। আমরা সেটা জানতাম না, কিছুদিন আগে আমি জেনেছি। মিমি এখনো জানে না। জি আঙ্কেল, মিমি কোথায়? ও তো আর রুমে ঘুমাইতেছে। কালকে সবাই আমার বাসায় চলে আসবেন। কালকে আমরা বিয়ে করছি, আর এখন আমি ওকে নিয়ে গেলাম। কিন্তু? কোনো কিন্তু নয়। তারপরে মিমি রুমে ঢুকে
ওকে কোলে তুলে নিয়ে চলে আসলাম। ছেলেটির ভীষণ সাহস, না হলে কি এইভাবে তার পরিবারের সামনে এইভাবে তার মেয়েকে কোলে তুলে নিয়ে যেতে পারে? দেখতে হবে না জামাইটা কার? থাক, আর বলতে হবে না। এইদিকে আমি মিমিকে আমার রুমে নিয়ে গিয়ে আমার বেডের উপরে আমার বুকের উপর শুয়ে রাখলাম। ইস, এখন কি শান্তি। মিমি এখনো ঘুমাচ্ছে, আমিও মিমিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। এইদিকে ভোর রাতে মিমি চোখ খুলে দেখে সে যেন কার বুকের উপর শুয়ে আছে। সে প্রথমে ভয় পেয়ে গেল, যেই চিৎকার দিতে যাবে তার আগেই আমার মুখ প্রথমে ভয় পেয়ে গেল। মিমির অবাকের চেয়ে বেশি খুশি হয়েছে, আর কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে আবারও শুয়ে পড়লো। তারপরে আর কি, দুই পরিবারের মতে আমাদের বিয়ে হয়ে গেল। কিন্তু সেই দিন রাতের কাহিনীটা মিমির কাছে অজানাই রয়ে গেল। তাতে আমার কি, আমি তো তাকেই বউ হিসেবে পেয়েছি, আমার একমাত্র সিনিয়র বউ, যে সবকিছু আমাকে শিখাবে। এই যে বর সাহেব, এত না হেসে সেই দিনের ঘটনা খুলে বলেন। সেটা তো বলা যাবে না। প্লিজ প্লিজ বলো না, খুব শুনতে ইচ্ছে করছে। সেটা না হয় পরবর্তীতে শুনবে। ঠিক আছে, তাহলে বলতে হবে না কিন্তু। প্রমিস। তাহলে আমাদের ভালোবাসাটা হলো সিনিয়র বউয়ের ভালোবাসা।